লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আজ বৃহস্পতিবার এবং আজকে আবারও ভয়ের রাজ্যে হারিয়ে যাবার দিন। চলুন আমরা ভয়ের রাজ্যে হারিয়ে যাই। আর আমাদের সাথে থাকতে RJRussellBhoot.com এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর অবশ্যই কমেন্ট করুন। যদি কোনো ঘটনা ভালো লাগে তাহলে একটা থামস আপ দিতে ভুলবেন না। আমরা চলে যাব আমাদের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আমাদের পৃথিবীতে এমন অনেক অজানা রহস্য ঘটনা ঘটে যায় যার কোনো ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। অন্ধকারের আড়ালে যেগুলো অমীমাংসিত রহস্য সীমাবদ্ধ অবস্থায় রয়ে যায় দিনের পর দিন। মানুষের জীবনে প্রায়ই এমন অস্বাভাবিক কিছু ঘটনা ঘটে যার সাথে কোনো যুক্তি মেলে না। না চাইতেও মানুষ অনেক কিছুরই সম্মুখীন হয় যার জন্য সে কখনোই প্রস্তুত থাকে না, যার তিক্ত অভিজ্ঞতা তাকে তাড়া করে বেড়ায় সারাটি জীবন। এমন একটি অমীমাংসিত সত্য ঘটনা আজ আমি সকলের সাথে শেয়ার করতে যাচ্ছি, যার ব্যাখ্যা আজ অবধি মেলেনি, হয়তো কোনোদিনই মিলবে না। চলুন শুরু করি ঘটনাটি। নমস্কার রাসেল ভাই এবং সকল শ্রোতাবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমার নাম সৌমিক দাস, বাড়ি নড়াইল জেলার বড়দিয়াতে। এর আগে তানভীর তুষার ভাইয়ের মাধ্যমে পাঠানো আমার কিছু ঘটনা শেয়ার করা হয়েছিল Bhoot.com-এ। আশা করি সকলের কাছে সেই ঘটনাগুলো ভালো লেগেছে। এছাড়া আমার পাঠানো একটি ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হয় হরর ওয়েব সিরিজ শনশন, যেটা আমি তানভীর তুষার ভাইয়ের মাধ্যমে শেয়ার করেছিলাম। এবং আমার পাঠানোর শেষ ঘটনাটি যেটা ঘটেছিল একটি ঘণ্টা কেন্দ্রিক ঘটনা। আশা করি সেটাও আপনাদের সকলের কাছে ভালো লেগেছে এবং মনে ভয়ের এক হিমশীতল অনুভূতি জাগ্রত করতে পেরেছে। এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে চলেছি এটি আমার লেখা প্রথম ঘটনা। আশা করি এবারও আপনাদের ভালো লাগবে। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি যিনি আমার সাথে শেয়ার করেছেন তার কথা মতো আমি তার নাম এবং ঘটনার স্থান গোপন করছি। সকলের বোঝার সুবিধার্থে আমি ছদ্মনাম ব্যবহার করছি। ঘটনাটির সময়কাল 2004, মাঝামাঝি কোনো একটা সময়। সাগরের বয়স তখন সবে 19 বছর। গ্রামের নদীতে মাছ ধরা, এদিক ওদিকে ঘুরে বেড়ানো আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়াই ছিল তার মূল কাজ। এছাড়া সাগর ও তার বন্ধুদের একটি অন্যতম প্রধান কাজ ছিল সুযোগ পেলেই মানুষের গাছ এবং বাগান থেকে ফল সহ এটা ওটা চুরি করা। এভাবেই চলতে থাকে দিনের পর দিন। বন্ধুদের সাথে মিশে ভালোই দিন কাটতে থাকে সাগরের। একদিন সাগর ও তার 3 বন্ধু রাম, আকাশ আর বিপুল মিলে ঠিক করলো পাশের গ্রামের অমুক জায়গায় পেয়ারার বাগান থেকে তারা পেয়ারা চুরি করবে। কিন্তু দিনের বেলাতে গেলে সহজেই যে কারো কাছে ধরা পড়ে যেতে পারে, এটা ভেবে তারা ঠিক করলো যেতে হলে রাতের বেলাতেই যেতে হবে। এজন্য সকলে মিলে গভীর রাতে সেই জায়গাতে যাওয়ার পরিকল্পনা করলো। পেয়ারা বাগানটিতে যেতে হলে তাদের নদী পাড়ি দিয়ে গ্রামের একটি অনেক পুরনো পরিত্যক্ত শ্মশান অতিক্রম করে কিছুটা পথ হেঁটে তারপরে যেতে হয়। এছাড়া সেখানে যাওয়ার আরও একটি রাস্তা আছে, কিন্তু সেটা লোকালয়ের ভেতর দিয়ে। আর পরিত্যক্ত শ্মশানের এই রাস্তাটি ঘিরে অনেক আগে থেকেই বেশ কিছু ভৌতিক কাহিনী থাকার কারণে সন্ধ্যার পর কেউ এই রাস্তাটি দিয়ে যাতায়াত করতো না এবং রাস্তাটিতে যাতায়াত সম্পূর্ণ বন্ধ ছিল। যদি খুবই প্রয়োজন না হতো তাহলে দিনের বেলাতেও এই রাস্তা দিয়ে লোকজন তেমন একটা চলাফেরা করতো না। কিন্তু কিশোর বয়সী সাগর ও তার বন্ধুদের কাছে এইসব ভৌতিক ব্যাপারগুলো ছিল একদমই অগ্রহণযোগ্য। আর শ্মশানে ওই রাস্তাটি দিয়ে দিনের বেলা লোকজনের চলাফেরা না করাটা তাদের কাছে ছিল একটি বাড়তি সুবিধা। তো যেমন কথা তেমনই কাজ। সকলে মিলে ঠিক করলো পরের দিন তারা গ্রামের শেষ মাথার বড় আম গাছটির নিচে রাত 11টার দিকে দেখা করবে এবং তারপর সেখান থেকে তারা পেয়ারা বাগানটির দিকে রওনা হবে একত্রে। ঠিক সেই কথা মতন
সকলে পরের দিন রাতে সেই আম গাছটির নিচে দেখা করে, কিন্তু সেখানে উপস্থিত ছিল সাগর সহ তার বন্ধু রাম আর আকাশ। সাগর যখন অপর এক বন্ধু বিপুলের কথা জিজ্ঞেস করে, তখন রাম বলে, বিপুল আজ সকাল থেকেই বেশ অসুস্থ। আমরা যখন তাকে ডাক দিতে যাই তখন দেখি সে বিছানায় শুয়ে আছে, উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। কিন্তু সাগরের দিব্যি মনে আছে আজ দুপুরেও বিপুলের সাথে তার স্কুলের মাঠে দেখা হয়েছিল এবং তাকে একদম সুস্থ সবল মনে হচ্ছিল। এছাড়া সে নিজেই তাকে রাতে ঠিক সময় মতো দেখা করার কথা বলেছিল। এরই মাঝে এতটা অসুস্থ হয়ে পড়ল কিভাবে সে বুঝে উঠতে পারে না। যাই হোক, বিষয়টি সাগর এতটা পাত্তা দেয় না, সবকিছু তার কাছে একদম স্বাভাবিক মনে হচ্ছিল। তখনও সে বিন্দু পরিমাণ আঁচ করতে পারেনি সামনে তার জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। সাগর ঠিক করে অপর দুই বন্ধুকে নিয়েই সে পেয়ারা বাগানে যাবে পেয়ারা চুরি করতে। একজন না থাকলেও তেমন কোনো সমস্যা হবে না সাগরের মনে হয়। এরপর তারা সেখান থেকে হাঁটতে শুরু করে নদীর দিকে। এর কিছু সময় পরে সকলে নদীর কাছে পৌঁছে যায়। সেখানে একটি নৌকা আগে থেকেই বাঁধা ছিল, যেটি মূলত সাগরদেরই নৌকা। সকলে সেই নৌকায় উঠে পড়ে এবং দ্রুত চালাতে শুরু করে। সাগরের সঙ্গে ছিল একটি ব্যাগ এবং যেটাতে সে পেয়ারাগুলো নিয়ে যাবে বলে ভেবেছিল। সকলের কাছেই একটি করে 2 ব্যাটারির টর্চ লাইট। একে অপরের সাথে গল্প করতে করতে একসময় তারা পৌঁছে যায় নদীর ওই পারে। সেখানে নেমে একটি গাছের সাথে নৌকা ভালো করে বেঁধে তারা আবারও হাঁটতে শুরু করে। এখানকার প্রায় সব জায়গায় সাগর সহ তার বাকি বন্ধুদের খুব ভালো মতন চেনা, তাই পথ চিনে চলতে তেমন কোনো অসুবিধা হয় না। পূর্ণিমা রাতে চাঁদের আলো, চারিদিকে হালকা হালকা শীতল বাতাস আর ঝিঝি পোকার ডাক সব মিলিয়ে একটি মোহনীয় হিম শীতল পরিবেশ সৃষ্টি করেছিল সেই সময়টাতে। কোথাও কোনো মানুষের নাম গন্ধ নেই, শুধুমাত্র দূরে দূরে 2-1টা বাড়ির আলো দেখা যাচ্ছিল অল্প অল্প করে। এমন নীরব কিন্তু অতুলনীয় সুন্দর একটি পরিবেশ সাগরের কাছে খুবই ভালো লাগতে শুরু করে। এটিকে সে উপভোগ করতে করতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ তার খেয়ালে আসে অপর 2 বন্ধুর কথা। কি ব্যাপার, তারা যেন আজ একদমই চুপচাপ, অন্য সব দিনের তুলনায় আজ যেন একটু বেশিই চুপ করে আছে। এটাকে সাগর তেমন একটা গুরুত্ব দেয় না। একসময় তারা পৌঁছে যায় সেই অতি পুরনো পরিত্যক্ত শ্মশানটির কাছে। এখানে আসা মাত্রই সাগরের মনে একটু মৃদু ভয় খেলে যায়। এই গ্রামে সে অনেকবার এসেছে আর এই পরিত্যক্ত শ্মশানটির কথাও সে অনেকবার শুনেছে, কিন্তু কখনো এদিকে আসা হয়নি। এই প্রথম সে শ্মশানটির এত কাছে দাঁড়িয়ে আছে। লোকমুখে শোনা এই শ্মশানকে ঘেরা ঘটনাগুলো এক মুহূর্তের জন্য তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। এতে করে কিছুটা ভয় লাগতে শুরু করে তার। কিন্তু সাথে 2 বন্ধু উপস্থিত থাকার কারণে সাগরের মনে এর বেশি একটা প্রভাব পড়ে না। এমন সময় রাম বলে উঠল, এখান থেকে বেশি একটা দূরে নেই পেয়ারা বাগানটি, আর কয়েক মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব সেখানে। এত সময় পরে রামের মুখে কথা শুনতে পেরে স্বস্তি পায় সাগর। তার মনে যেটুকু ভয় সে হানা দিচ্ছিল এবার তার সবটুকুই কেটে যেতে থাকে। আর যাই হোক, সাথে 2 জন কাছের বন্ধু আছে এটা ভাবতেই সাগরের ভালো লাগতে শুরু করে। এরপর তারা অতি পুরনো পরিত্যক্ত শ্মশানটি অতিক্রম করে আবারও চলতে শুরু করে পেয়ারা বাগানের উদ্দেশ্যে। কিছু সময় পরে তারা পৌঁছে যায় সেই পেয়ারা বাগানটির কাছে। এখানে এসে তারা দেখতে পায় বাগানটির চারপাশে বেড়া দিয়ে ঘেরা রয়েছে। ভেতরে যেতে হলে তাদের বেড়া টপকে ওই পাশে যেতে হবে। যথারীতি তারা তাই করলো, বাঁশের বেড়া টপকে পেয়ারা বাগানটির ভেতরে প্রবেশ করলো। এরপর যে যার মতন করে গাছ থেকে পেয়ারা পাড়তে শুরু করে। প্রচুর পরিমাণে পেয়ারা থাকার কারণে অল্প সময়ের ভেতরেই প্রায় সব ব্যাগগুলো ভর্তি হয়ে যায়। পর্যাপ্ত পেয়ারা নেয়ার পরে সকলে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সকলে ব্যাগ ঘাড়ে করে বাগানের বাইরে আসতে শুরু করে, কিন্তু বিপত্তি ঘটে তখনই। বাগানের প্রায় সব দিক থেকেই টর্চের আলো আসতে থাকে এবং কারা যেন চিৎকার করে বলতে থাকে, ভেতরে কারা আছিস, জলদি বেরিয়ে আয়, নয়তো পরিণতি খুবই ভয়াবহ হবে। সাগর এবং তার বন্ধুদের বুঝতে বাকি রইল না যে বাগানের ভেতরে তাদের উপস্থিতি সকলে টের পেয়ে গেছে। কোনো উপায় না পেয়ে তারা পেয়ারার ব্যাগটি ঘাড় থেকে ফেলে বাগান থেকে বাইরের দিকে আসার জন্য দৌড়াতে শুরু করে। বাঁশের বেড়া টপকে বাগান থেকে বাইরে আসার সময় দুর্ভাগ্যবশত সাগর সহ তার বাকি 2 বন্ধু রাম এবং আকাশ হাতে নাতে ধরা পড়ে যায় বাইরে থাকা লোকজনের কাছে। অনেক আকুতি মিনতি এবং
হাতে পায়ে ধরার পরেও সেই লোকগুলো তাদের ছেড়ে দিতে নারাজ। লোকগুলো তাদের টানতে টানতে নিয়ে যায় বাগানের বাইরে একটি ফাঁকা মাঠের মধ্যপ্রান্তে। লোকগুলোর ভেতর থেকে কয়েকজন এসে প্রথমে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় রামকে এবং তারপরে শুরু করে দেয় রামের ওপরে অমানবিক অত্যাচার। ক্রমাগত তারা গাছের শক্ত ডাল দিয়ে আঘাত করতে থাকে। একের পর এক আঘাত সহ্য করতে না পেরে রাম আত্মচিৎকার করে ওঠে, কিন্তু লোকগুলোর মনে কোনো দয়া মায়া নেই। তারা উপভোগ করতে থাকে রামের চিৎকার। একের পর এক আঘাতের ফলে রামের মাথা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে আসে, মুখের চোয়াল ভেঙে বিকৃত আকার ধারণ করে। একসময় রামের চিৎকার বন্ধ হয়ে যায়। লোকগুলো বুঝতে পারে এতক্ষণে রাম মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সবকিছুই সাগরের চোখের সামনে দিয়ে ঘটতে থাকে, কিন্তু প্রতিবাদ করার মতো কোনো সাহস পাচ্ছে না। ভয়ে গলা দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। এরপরই তাদের ভেতর থেকে একজন লোক এগিয়ে রামের গলার ওপর দিয়ে ছুরি চালিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে গলা থেকে আবারও ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে আসে। এটা দেখে সাগরের ভয় দ্বিগুণ বেড়ে যায়। সামান্য পেয়ারা চুরির শাস্তি যে এত কঠিন আর ভয়াবহ হতে পারে তা সে কোনোভাবেই বিশ্বাস করতে পারে না। রক্তে ভেসে যেতে থাকে চারপাশের মাটি। মনে হচ্ছে এইমাত্র বড় কোনো মাপের পশু জবাই করা হয়েছে, কিন্তু না, এটা তো রামের রক্ত, তার প্রিয় বন্ধু রামের রক্ত। দুঃখে এবং কষ্টে সাগরের বুক ভারী হয়ে কান্না আসতে থাকে। এ সময় তার ভয় আরও বাড়তে থাকে যখন সে দেখতে পায় লোকগুলো রামের সারা শরীরে তেল দিয়ে ভিজিয়ে দিচ্ছে। তার মানে কি লোকগুলো রামের শরীর পুড়িয়ে দেবে আগুনে? তখন সাগর আবারও তাদের কাছে হাত জোর করে অশ্রুসিক্ত কণ্ঠে মিনতি করতে থাকে তারা যেন রামের শরীর আগুনে পুড়িয়ে না দেয়, কিন্তু সেই কথা তারা যেন শুনতেই পেল না। এক পৈশাচিক হাসি দিয়ে লোকগুলো রামের সারা শরীরে আগুন জ্বালিয়ে দেয়। চোখের সামনে ছোটবেলার খেলার সাথী এবং প্রিয় বন্ধুকে এইভাবে পুড়তে দেখে সাগর আর নিজেকে সামলাতে পারে না। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এভাবে কত সময় সাগর জ্ঞান হারিয়ে মাটিতে শুয়েছিল জানে না। যখন জ্ঞান ফিরল তখন সে দেখতে পেল যেখান থেকে জ্ঞান হারিয়েছিল ঠিক সেখানেই পড়ে আছে সে, এবং সামনে এখন একটির বদলে দুইটা অগ্নিপিণ্ড চলছে। তার মানে সে বুঝতে পারে এতক্ষণে অপর এক বন্ধু আকাশকেও এই মানুষরূপী পিশাচগুলো মেরে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। লোকগুলো তখন সাগরের দিকে তাকিয়ে এক অট্টহাসি হাসতে বলে, এবার তোর পালা। সাগর বুঝতে পারে এইভাবে থাকলে মৃত্যু অনিবার্য। ঠিক তখনই সে নিজের সম্পূর্ণ শক্তি আর সাহসকে কাজে লাগিয়ে সেখান থেকে উঠে এক দৌড় দেয়। কোন দিকে দৌড়াচ্ছে সে নিজেও জানে না। সাগরের মাথায় শুধু একটি মাত্র কথা ঘুরপাক খাচ্ছে, যে করেই হোক তাকে এখান থেকে প্রাণ নিয়ে বাঁচতে হবে। ছুটতে ছুটতে একসময় সে লক্ষ্য করে লোকগুলো থেকে সে বেশ খানিকটা দূরে চলে এসেছে। আশেপাশে তাদের দেখা যাচ্ছে না। আর এদিকে মাঠের ভেতর দিয়ে খালি পায়ে দৌড়াতে দৌড়াতে তার পা কেটে রক্ত বেরিয়ে গেছে। সে ব্যাপারে সাগর কিছুই বুঝতে পারেনি। তার শুধু মনে হয়েছে যে করেই হোক ওই লোকগুলো থেকে বাঁচতে হবে। এই জায়গায় কিছু সময় দাঁড়িয়ে একটু শ্বাস নিতে থাকে সাগর। এরই মধ্যে হঠাৎ আবারও শুনতে পায় সেই লোকগুলোর গলা। তারা দল বেঁধে তার দিকে ছুটে আসছে। সাগর পুনরায় দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে যায় সেই পুরনো পরিত্যক্ত শ্মশানটির কাছে। সে কোনো উপায় না পেয়ে শ্মশানটির ভেতরে থাকা একটি পুরনো ভাঙা ঘরের ভেতর লুকিয়ে পড়ে। বেশ খানিকটা সময় সেখানেই থাকার পর সাগর বুঝতে পারে এত সময় লোকগুলো সেখান থেকে চলে গিয়েছে। সে যখনই ঘর থেকে বের হয়ে বাইরে আসে ঠিক তখনই একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ে। সে দেখতে পায় তার থেকে সামান্য দূরে দুইটি আগুনের চিতা জ্বলছে, কিন্তু তার পরিষ্কার মনে আছে ঘরে প্রবেশের সময় এখানে সে কোনো আগুন জ্বলতে দেখেনি। তাহলে এই আগুনের চিতা জ্বালালো কে? আর আশেপাশে কোনো লোকজনও নেই, কাউকে দেখতেও পাচ্ছে না। সাগর বুঝতে পারে না এখন সে কি করবে। ঠিক তখনই সাগর একটি ভয়ঙ্কর রক্ত হিম করা দৃশ্যের সম্মুখীন হয়, যা দেখার জন্য সে কখনোই মানসিকভাবে প্রস্তুত ছিল না। সে দেখতে পায় সামনে জ্বলতে থাকা দুইটি আগুনের চিতা থেকে মানুষ আকৃতির দুইটি অবয়ব তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে এবং তাদের পুরো শরীর দাউ দাউ করে জ্বলছে। এরপর সম্মিলিতভাবে দুটি অবয়ব বলতে থাকে, সাগর আমাদের বাঁচা, খুব কষ্ট হচ্ছে, আগুনে সারা শরীর জ্বলে যাচ্ছে, এই আগুন আর সহ্য করতে পারছি না, যে করেই হোক আগুন নিভিয়ে দে সাগর। এটা বলতে বলতে অবয়ব দুটি সাগরের কাছে আসতে থাকে। সাগর তখন বুঝতে পারে এটি আর অন্য কেউ নয়, আগুনে পুড়তে থাকা তার দুই বন্ধু রাম আর আকাশ। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর
অন্যদিকে সেই আগুনের জ্বলতে থাকা অবয়ব দ্রুত গতিতে তার দিকে এগোতে থাকে। সাগর বুঝতে পারে এখানে আর কিছু সময় দাঁড়িয়ে থাকলে তার মৃত্যু অনিবার্য। বাঁচতে হলে তাকে ছুটতে হবে। সে পুনরায় দৌড় শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছে যায় নদীর কিনারায়। দূর থেকে চাঁদের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে গাছের সাথে বাঁধা নৌকাটিকে। হালকা হালকা বাতাসে নৌকাটি দোল খাচ্ছে নদীর জলে। দ্রুত গতিতে সাগর নৌকায় গিয়ে উঠে পড়ে এবং ক্ষিপ্রতার সাথে নৌকা চালাতে শুরু করে। বেশ কিছু সময় নৌকা চালানোর পর সাগর ওপারে এসে নৌকা ফেরায়। ওপারে উঠে নৌকা বাঁধতে যাবে, ঠিক সেই মুহূর্তে নদীর পাড়ের গাছটি দেখে তার খটকা লাগে। তখন সে চারপাশে ভালো মতো তাকিয়ে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। এটি সেই জায়গা যেখান থেকে সাগর প্রাণপণ বাঁচার জন্য দ্রুত নৌকা চালিয়ে চলে গিয়েছিল। কিন্তু হায়, সাগর মনে মনে ভাবতে থাকে হয়তো ভুলবশত সে পুনরায় একই স্থানে ফিরে এসেছে। সে আবারও নৌকায় উঠে পড়ে দ্রুত গতিতে। যখনই নৌকা ছাড়তে যাবে ঠিক তখনই সেই মুহূর্তে কেমন যেন একটা গরম তাপ অনুভব করে পেছন থেকে। আর যখনই সাগর পেছন ফিরে দেখতে গেল ঠিক তখনই সেই আগুনে পুড়তে থাকা দুই বন্ধু জ্বলন্ত অবস্থায় নৌকায় দাঁড়িয়ে আছে দেখতে পায়। জ্বলন্ত অবস্থায় তাদের চেনা যাচ্ছে না। গায়ের সমস্ত মাংস পুড়ে গেছে আর সেই পোড়া গন্ধে চারপাশের পরিবেশ ভারী হয়ে এসেছে। সাগরের মনে হতে থাকে তার হাত পা কেমন যেন শক্ত কাঠের মতো হয়ে গেছে, নড়াচড়া করার শক্তিও পাচ্ছে না। ঠিক সেই সময়ে জ্বলন্ত অবয়ব দুটি বলতে শুরু করে, আমাদের ফেলে যাস না সাগর, তুই আমাদের সাথে থাক, হায় হায় আমাদের কাছে। এই বলে সেই জ্বলন্ত অবয়ব দুটি হাসতে থাকে। সাগর তত সময় বাঁচবো আশা হারিয়ে ফেলেছে। তার বুঝতে আর বাকি রইল না যে আজই তার শেষ দিন। নৌকার উপরে থাকা দুটি জ্বলন্ত অবয়ব তখন আস্তে আস্তে সাগরের দিকে অগ্রসর হতে থাকে। সাগর দেখতে পায় আগুন জ্বলতে থাকা দুটি অবয়ব থেকে একটি অতিরিক্ত আগুনের চাপে হাড় ভেঙে নদীর জলে পড়ে যায়। কিন্তু জ্বলতে থাকা অন্য অবয়বটি তখনও সাগরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। এরই মধ্যে সাগর বুঝতে পারে নদীর পাড়ে দাঁড়িয়ে আছে মানুষরূপী সেই হিংস্র লোকগুলো, যারা সবাই সাগরের দিকে তাকিয়ে সম্মিলিতভাবে অট্টহাসি হাসতে থাকে। আশেপাশের পরিবেশ সাগরের কাছে নরকের মতন মনে হতে থাকে। বাঁচার সব আশা বিসর্জন দিয়ে সাগর নদীতে এক লাফ দেয়। শরীরের শেষ শক্তি দিয়ে সাঁতার কাটতে থাকে। একসময় সাগর দেখতে পায় দূরে কারা যেন সাগর সাগর বলে চিৎকার করতে করতে একটি নৌকা নিয়ে ছুটে আসছে। সাগরের মনে আবারও বাঁচার কিঞ্চিত আশা ফুটে ওঠে। সে যতটুকু সম্ভব দ্রুত সেদিকে এগিয়ে যেতে থাকে। নৌকার কাছে আসা মাত্র সাগর দেখতে পায় সেখানে তার বাবা সহ তার সেই তিন বন্ধু রাম, আকাশ আর বিপুল দাঁড়িয়ে আছে। তারা দ্রুত জল থেকে সাগরকে নৌকায় টেনে তোলে। নৌকায় ওঠার পর সাগরের মাঝে আর একটু শক্তিও অবশিষ্ট ছিল না। আর যতটুকু জ্ঞান ছিল তার মাঝেই সে দেখতে পায় তখনও নদীর পাড়ে দাঁড়িয়ে সেই জ্বলন্ত অবয়বটি, আর ঠিক তার পাশেই মানুষরূপী সেই নিকৃষ্ট লোকগুলো। এরপর আর কিছু মনে নেই সাগরের। জ্ঞান হারিয়ে ফেলে সে। সাগরের জ্ঞান ফেরে পরের দিন দুপুরের দিকে। জ্ঞান ফিরে সে দেখতে পায় চারপাশে তার বাবা, মা এবং সেই তিন বন্ধু সহ বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে। সকলে সাগরের কাছে জিজ্ঞাসা করতে থাকে কাল রাতে সে কোথায় ছিল। কাউকে কিছু না বলেই একদম উধাও হয়ে গিয়েছিল কোথায়। তখন সাগর একে একে সব ঘটনা বলে সবাইকে। শুরু থেকে কি কি দেখেছে, কি কি হয়েছে, সব শোনার পরে সাগরের বন্ধুরা বলে, কই, আমরা তো কাল রাতে ঠিক সময় মতোই গাছতলায় পৌঁছে গিয়েছিলাম, কিন্তু অনেক সময় পার হবার পরেও যখন সেখানে সাগর উপস্থিত হচ্ছিল না তখন আমরা সবাই মিলে একবার ডাক দেওয়ার জন্য তার বাড়িতে আসি। তখন সাগর আমাদের বলে, না রে, আজ যাব না, অন্য একদিন যাব, আজ কেমন যেন লাগছে। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরেও সাগরের মুখ থেকে এমন কথা শোনার পরে আমরা কিছুটা রাগ করেই বাড়িতে ফিরে যাই। সবকিছু শোনার পর সাগর যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারে না, এমনটাও সম্ভব। আর তাহলে যে দুই ব্যক্তির সাথে এতটা সময় একসাথে কাটালাম, নিজের চোখের সামনে যাদের পুড়ে যেতে দেখলাম আগুনে, সেই সব কি ছিল? কারাই বা ছিল বন্ধুরূপী সেই দুইজন? আর কারাই বা ছিল সেই পৈশাচিক মানুষগুলো? কি হলো সেই রাতে সাগরের সাথে, আর কেনই বা হলো? কোনো উত্তর খুঁজে পায় না সাগর। একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন ভেবে দিনের পর দিন কাটিয়ে দেয়। কিন্তু পরিশেষে তার বন্ধুরা সুস্থ সবল আছে এটা ভেবেই কিছুটা ভালো লাগতে থাকে তার। সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়লে আজও শরীরের পশম দাঁড়িয়ে যায় সাগরের।
সে যখন আমাকে ঘটনাটি শেয়ার করেছিল তখন আমি মাঝে মাঝে খেয়াল করি সাগর থেকে থেকে আঁতকে উঠছে সেই ভয়ানক রাত্রির কথা স্মরণ করে। আজ এতগুলো বছর অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো সেই ভয়ঙ্কর রাতের অভিজ্ঞতা তাকে তাড়া করে বেড়ায়। কি ছিল সে রাতের সত্যতা যেটা আজও উদ্ঘাটন করতে পারেনি সাগর? সে রাতের কোনো ব্যাখ্যা আজ অবধি উন্মোচন করা সম্ভব হয়নি, হয়তোবা কোনোদিনই হবে না। এখানেই শেষ করছি আমার ঘটনা। জানি না কার মনে কতটুকু ভয়ের যোগান দিতে পেরেছি। শুধু একটি কথাই বলবো, একবার নিজেকে উপস্থাপন করে দেখুন সাগরের জায়গায়, চোখ বন্ধ করে কল্পনা করুন সেই পরিবেশকে, তাহলে আপনি অনুভব করতে পারবেন সেই সময়টা। বিন্দু বিন্দু দেখতে পাবেন সেই জ্বলন্ত অবয়ব আর সেই পৈশাচিক মানুষগুলো সহ অনেক কিছুই। আশা করি একটু হলেও ভয়কে আলিঙ্গন করতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সৌমিক দাস, বর্তমান ঠিকানা খ্রিশ্চান মিশন, পুলিশ লাইন রোড, ফরিদপুর। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা আজকের মতো বিদায় নিব, ফিরে আসবো আবারও আগামী বৃহস্পতিবারে। তবে তার আগে বলে যাই, আমাদের আরও একটি স্টোরি রয়েছে পরপরে, যেটি আগের কোনো এপিসোডে প্রচারিত হয়েছে। হয়তো অনেকে শুনেছেন, হয়তো অনেকে শোনেননি, কিন্তু আমরা এই প্রথম স্টোরির পরে যে স্টোরিটা প্লে করি সেটা ডেফিনেটলি ভালো কোনো একটা স্টোরি হয়। সুতরাং যাদের শুনতে ইচ্ছা করবে পরের স্টোরিটাও শুনতে থাকুন। কে বলতে পারে হয়তো আপনি শোনেননি, আবার শুনে থাকলেও হয়তো ভুলে গেছেন। সুতরাং চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাব। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত.com-এর সমগ্র টিমের প্রতি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ হাজির হলাম একটি রোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। সন্ধ্যা তখন ধীরে ধীরে রাত্রিতে ঘনীভূত হচ্ছিল। হুজুর কাঁচা রাস্তা ধরে চুপচাপ হেঁটে যাচ্ছিলেন। হুজুর হলেও তিনি তো আর 5টা মানুষের মতোই সাধারণ, তাই মনের মধ্যে একটি চাপা উত্তেজনা কাজ করছিল। আসলে কালা শিকদারের বাড়ি থেকে তার বাড়ি বেশি দূর না হলেও সেই প্রকাণ্ড তুলা গাছটি পড়ে। এদিকে কিছুক্ষণ আগেই এই তো তুলা গাছে থাকা শয়তান জিনটিকে তিনি বেধড়ক মারধর করে, দোয়া পড়ে, তদবির করে একটি ছোট্ট মেয়ের শরীর থেকে তাড়িয়েছেন। নিস্তব্ধ আতঙ্কটাকে যতটা সম্ভব দমন করে আরও কিছুটা পথ এগুনোর পর হঠাৎই শক্ত কিছুতে হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়ে যান। এর ফলে অন্ধকার পথের শেষ সম্বল হাতে থাকা মিটমিট করে জ্বলা লণ্ঠনটা ছিটকে যায় হাত থেকে এবং সেটা কয়েক ফুট দূরে গিয়ে পড়ে। যদিও সেদিন পূর্ণিমা, তাই আশেপাশের পরিবেশটা রূপালী চাঁদের আলোয় কয়েক মুহূর্তের মধ্যেই মোটামুটি ঠাহর করা যাচ্ছিল এবং তাতেই রাস্তার বাম পাশের প্রকাণ্ড শতাব্দী প্রাচীন তুলা গাছটিকে দেখে হুজুর ভয়ে জমে যান। মুখ দিয়ে টু শব্দটিও বের হচ্ছিল না। ঠিক সেই সময় আকাশ বাতাস কাঁপিয়ে ভয়ঙ্কর এক গর্জন হাত 10 সামনে থেকে ভেসে আসে। ভরা চাঁদের আলোয় সামনের দৃশ্যটি দেখে হুজুর আতঙ্কে প্রায় ভিমড়ি খেয়ে যাচ্ছিলেন। সামনে আন্দাজ প্রায় তুলা গাছটির সমান উঁচু ভয়ঙ্কর দানব আকার একটি কালো ধোঁয়ার ন্যায় অবয়ব রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে দুটো পা দুদিকে দিয়ে। আগুনের ভাঁটার মতো জ্বলন্ত তার চোখ। হুজুর বেগতিক দেখে কোনো রকমে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলতে বলতে উঠে পড়ে শরীরটা সূরা পড়ে বন্ধ করে এক নিঃশ্বাসে দৌড় লাগান। দৌড়াতে গিয়ে তাড়াহুড়োয় লণ্ঠনটাও নিতে ভুলে গিয়েছিলেন। এইভাবে কয়েক মিনিট দৌড়ানোর পর শেষে খাল পাড়ে পৌঁছে হাঁপাতে হাঁপাতে একটি দীর্ঘশ্বাস ফেলেন। যাক, আল্লাহ বাঁচিয়েছে। তুলা গাছটি এবং শয়তানটা এখন বেশ খানিকটা পেছনে, নাগালের বাইরে। আর কোনো ভয় নেই ভেবে নিশ্চিন্তে খালের ওপর সরু বাঁশের সাঁকোটায় পা দিতে যাবেন। ঠিক সেই সময় সাঁকোর নিচে খালপাড়ের ঝোপঝাড়ের মধ্য থেকে একটি বাচ্চা শিশুর
কান্নার শব্দ ভেসে আসে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি অদ্ভুত রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ যে ঘটনাটি বলবো সেটি শেয়ার করেছেন ভূত.com-এর একজন একনিষ্ঠ শ্রোতা রিমা আপু। বরিশাল জেলার কোনো এক গ্রামে ওনার বাড়ি। প্রসঙ্গত কিছু ব্যক্তিগত কারণে উনি গ্রামের নামটা এড়িয়ে যান। ঘটনার মধ্যে উল্লেখিত প্রকাণ্ড তুলা গাছটির বিষয়ে অত্র এলাকার প্রায় সবাই জানেন, তাই সেই এলাকা থেকে কোনো শ্রোতা বন্ধু থাকলে তিনি অবশ্যই চিনবেন গাছটিকে। যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করা যাক। রিমা আপু বলতে শুরু করেন। সালটা 2017 ডিসেম্বর মাস। শীতের সন্ধ্যায় সেদিন পড়াশোনার প্রতি কেমন একটা মন লাগছিল না, তাই দাদিকে অনেক করে বললাম কোনো জিন ভূতের ঘটনা শোনাতে। দাদি বয়স্ক মানুষ, কয়েক মুহূর্ত চুপ থাকার পর একটু খুক খুক করে কেশে গায়ের চাদরটা আরও একটু আঁটো সাঁটো করে মুড়ি দিয়ে বললেন তিনি কারি হুজুরের একটা ঘটনা বলবেন। ঘটনাটি আমাদের এলাকার একজন বিশিষ্ট হুজুর কারি সাহেবের জীবনের একটি অন্ধকার অধ্যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হুজুরের জীবনে যে নির্মম পরিণতি নেমে এসেছিল তা এলাকার বয়স্ক মানুষসহ অনেকে জানলেও কোনো কারণে আমার আর শোনা হয়ে ওঠেনি। তাই আমি বেশ আগ্রহের সাথে নড়ে চড়ে বসি। আজ থেকে প্রায় 40-50 বছর আগে ঘটলেও এখনও এলাকার অনেক মানুষ আছেন যারা সেই ভয়ঙ্কর দৃশ্যপটের চাক্ষুষ সাক্ষী। তাদের মধ্যে আমার দাদি একজন। কারি সাহেবের বয়স এখন প্রায় 70-80 হবে। শুনেছি এককালে হুজুর নাকি টুকিটাকি কবিরাজি চিকিৎসা করতেন, যেমন কারোর উপরে জিনের আসর করলে তা ছাড়ানো, কেউ কালো জাদু করলে তা কাটানো, আবার কোনো শয়তান অপশক্তির কুনজর কারোর ভিটের ওপর পড়লে তা খণ্ডন করা। এসব করে মানুষের উপকার করলেও সেই নির্মম অঘটনের পর থেকে সব কিছু ছেড়ে দেন। বর্তমানে তিনি আমাদের এলাকার একটি স্থানীয় মাদ্রাসায় কর্মরত। যাই হোক, দাদি বলতে শুরু করলেন, সেদিন হুজুর সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ আদায় করে উঠোনে বসে কিছু কাজ করছিলেন। এমন সময় এক মাঝ বয়সী রোগা পাতলা কালো গোছের মানুষ হন্তদন্ত হয়ে ছুটে এসে উঠোনে পড়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, হুজুর, আমি খালা শিকদারের বাড়ির ওইখান থেকে আসছি। দিন কয়েক হলো আমার মেয়ে কেমন জানি অস্বাভাবিক আচরণ করছে। সারাক্ষণ চুল খোলা রেখে অদ্ভুতভাবে হাঁটাহাঁটি করে, চোখ সবসময় রক্ত জবার মতো লাল, অশ্রাব্য ভাষায় সবাইকে গালিগালাজ করে, দানবের ন্যায় গোগ্রাসে প্রচুর খাওয়া দাওয়া করছে, সারাক্ষণ ঘরের মধ্যে নিজেকে বন্দি করার চেষ্টা করছে, কখনো কখনো আবার কোনো কারণ ছাড়াই বিকট স্বরে চিৎকার করে হাসে, অদ্ভুতভাবে সব আচরণ করে। হুজুর, এখন আপনি যদি গিয়ে আমার মেয়েটাকে একটু দেখতেন তাহলে খুবই উপকৃত হতাম। হুজুর সবকিছু শুনে লোকটিকে সান্ত্বনা দিয়ে বলেন, তুমি কোনো চিন্তা করো না, এশার নামাজের পর আমি যাচ্ছি। হুজুরের কথায় লোকটি কিছুটা আশ্বস্ত হয়ে যে পথে এসেছিল সেই পথেই আবারও অন্ধকারে মিলিয়ে যায়। কারি সাহেব লোকটির কথায় খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন। এশার নামাজ আদায় করে মেয়েটির মঙ্গলের জন্য দোয়া পড়ে তেল পড়া ও পানি পড়া এক একটি শিশিতে ভরে একটি ছোট্ট থলে কাঁধে নিয়ে লণ্ঠন হাতে বেরিয়ে পড়েন কালা শিকদারের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই খালের পাড়ে পৌঁছে যান। সরু বাঁশের সাঁকোটা ধরে সাবধানে পেরোতে গেলে পথে একটি প্রকাণ্ড তুলা গাছ পড়ে। সেখানে আসতেই শরীরটা একটু নড়ে উঠল। কারি সাহেব জানতেন এলাকাটা মোটেও সুবিধার নয়, ঘন জঙ্গল ঝোপঝাড়ে ঘেরা। তার মাঝে হিন্দুদের একটি কালীবাড়ির মন্দির আছে, যাকে নিয়ে বহুকাল ধরে নানা অলৌকিক কথা রটে আসছে। দাঁড়াও দাঁড়াও, কি বললে? কালীবাড়ি? সেই তুলা গাছটা? সেখানে তো সামিয়া আপু। আমি দাদিকে থামিয়ে জিজ্ঞেস করতেই দাদি শব্দ করে পুনরায় বলতে শুরু করলেন, এটা সেই তুলা গাছ যেখানে গত বছর সামিয়াকে মনসার ছেলে মানে একটি হিন্দু জিন ধরেছিল। ওই এলাকায় শুধু এখন এই সব ঘটনা কি আর ঘটেছে? ওখানে বহুকাল ধরে নানা অলৌকিক ঘটনা ঘটে আসছে। থাক সে কথা, সেসব না হয় অন্য আরেকদিন বলবো।
এখন কারি সাহেবের ঘটনায় ফিরি। দাদি আবারও কারি সাহেবের ঘটনা বলতে শুরু করলেও আমার মন তখনও সামিয়া আপুর সাথে ঘটে যাওয়া ঘটনার স্মৃতির মন্থনে ব্যস্ত। কারণ আমি সামিয়া আপুর সেই বিভৎস পরিণতি চাক্ষুষ দেখেছিলাম। সবকিছু আবারও চোখের সামনে ভেসে উঠল। যাই হোক, সেই ঘটনা একটু পরে বলছি। এখন দাদির ঘটনায় ফিরি। দাদি বললেন, কালা শিকদারের পাড়ায় পৌঁছে লোকটির বাড়ির আঁকে পা রাখবেন সেই সময় দালান থেকে একটি ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর ভেসে আসে। কি হুজুর, এখানে কি করিস? তোর এখানে কাজ নেই, যা যা বলছি, ভালো চাস তো এখান থেকে চলে যা। কারি সাহেব জানতেন শয়তান জিন তাকে নানা রকমের ভয় ভীতি দেখিয়ে বিভ্রান্ত করে এখান থেকে তাড়ানোর মতলব করছে। তিনি দেখলেন শয়তান পিশাচ জিনটি মেয়েটির শরীরের ভেতর থেকে রাগে ফোঁস করছে। কারি সাহেব দোয়া পড়ে থলে থেকে পানি পড়া বের করে মেয়েটির শরীরে একটু ছিটিয়ে দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, কে তুই? এই নিষ্পাপ মেয়েটিকে কেন এত কষ্ট দিচ্ছিস? ছেড়ে দে, ভালো চাস তো। মেয়েটির ভেতর থেকে শয়তানটি আবারও বলে ওঠে, আমাকে ছাড়। যদি তুই তোর নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা, এই মেয়েটিকে আমি ছাড়ব না। কারি সাহেব বুঝতে পারছিলেন বেয়াদব শয়তান জিন সহজে ছেড়ে যাবে না। তিনি তৎক্ষণাৎ একটি গোলাকার গণ্ডি কেটে মেয়েটিকে তার মধ্যে বসিয়ে কিছু সূরা পড়ে একটি লাঠি নিয়ে মেয়েটির কাপড়ে অনবরত পেটাতে থাকেন। পেটানোর ফলে অদ্ভুতভাবে মেয়েটি যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে। কারি সাহেব পেটাতে পেটাতে মেয়েটির ভেতরে থাকা শয়তান জিনটিকে পুনরায় জিজ্ঞেস করেন, এখনো সময় আছে, বলে দে তুই কে, কোথা থেকে এসেছিস, এই বাচ্চাটিকে কেন কষ্ট দিচ্ছিস, না হলে আল্লাহর কসম রেহাই দেব না। মার সহ্য করতে না পেরে মেয়েটির ভেতরে থাকা শয়তান জিনটি এক প্রকার ব্যথায় চেঁচিয়ে ওঠে, হুজুর, কাজটা তুই ভালো করলি না। হুজুর তার কথায় গুরুত্ব না দিয়ে বলে, আল্লাহ থাকতে শয়তান এর কোনো ক্ষতি করতে পারবে না। আরও ঘা কতক মারতেই শয়তানটি আবারও ব্যথায় আর্তনাদ করে বলে ওঠে, হা বলছি থাম, থামার মারিস না। কালী বাড়ির ওখানে যে প্রকাণ্ড তুলা গাছটা, সেখানেই আমি থাকি। মেয়েটি আজ দুপুরে চুল ছেড়ে অদ্ভুতভাবে বিকট স্বরে খিলখিলিয়ে হাসতে হাসতে গাছতলা দিয়ে আসছিল। আমি তখন বিশ্রাম করছিলাম। হাসির শব্দে নিচে চোখ যেতেই দেখি মেয়েটিকে, এবং আমার ভালো লেগে যায়। আমি মেয়েটিকে ছেড়ে যাব না, একে আমার সঙ্গে নিয়ে যাব। সমস্ত বিষয় শুনে কারি সাহেব শয়তানটিকে বললেন, বাচ্চা মেয়ে কিছু বোঝেনি তাই অমন করে হেসে ফেলেছে। শয়তানটি যেন আর মেয়েটিকে কষ্ট না দিয়ে ছেড়ে চলে যায়, কিন্তু সে কোনো মতেই শুনবে না। অবস্থা বেগতিক দেখে হুজুর আবার পেটাতে শুরু করেন। শয়তান জিনটি আর সহ্য করতে না পেরে আর্তনাদ করে বলে ওঠে, ঠিক আছে ঠিক আছে, আমি যাব, তবে তোকে খতম করবই, জানের বদলে জান। কারি সাহেব তার কথার গুরুত্ব না দিয়ে বলে ওঠেন, আল্লাহ ভরসা, আল্লাহ যদি চায় তাই হবে। এখন বল, তুই যে ছেড়ে যাবি তার কি প্রমাণ? শয়তানটির আগে গর্জন করতে করতে ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বরে বলে, আঁকের সামনের যে গাছটি দেখতে পাচ্ছিস, আমি ওটা যাওয়ার সময় ডাল ভেঙে তারপরে যাব, তবে তোকে আমি ছাড়ব না। মুহূর্তের মধ্যেই আঁকের পাশের আম গাছের একটি প্রকাণ্ড ডাল মড়মড় করে ভেঙে মাটিতে লুটিয়ে পড়ে, এবং সেই সঙ্গে মেয়েটিও দালানের ওপরে নেতিয়ে পড়ে। কারি সাহেব ঝাড়ফুঁক করে তেল পড়া পানি দিয়ে আবারও কিছু দোয়া পড়ে একটি তাবিজ মেয়েটির হাতে বেঁধে দিয়ে বাবাকে বলেন যে মেয়েটিকে আর কিছুক্ষণের মধ্যে একটু দেখে শুনে রাখতে, এবং তার জ্ঞান কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। শয়তান জিনটি আর কোনোদিনও মেয়েটির কাছে আসতে পারবে না। এরপর উনি ওনার হাদিয়া বুঝে নিয়ে লণ্ঠন হাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। শয়তানটা চলে যাওয়ায় কারি সাহেব তার ধমকে আর বিশেষ গুরুত্ব না দিয়ে বেখেয়াল বশত নিজের শরীর বন্ধ না করেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু তুলা গাছের আশেপাশে আসতে অতর্কিতে শয়তানটা আক্রমণ করে এবং তাকে হোক চকিয়ে দেয়। কোনো রকমে শরীরটা বন্ধ করে দৌড়াতে দৌড়াতে যতক্ষণে খালপাড়ে এসে পৌঁছান ততক্ষণে রাত গভীরে ঘনীভূত হয়েছে। শয়তানটার ভয়ে পালাতে গিয়ে লণ্ঠনটা গাছতলায় ফেলে এসেছিলেন। অগত্যা ভরা চাঁদের রূপালী আলোয় ঠাহুর করে সরু বাঁশের সাঁকোয় পা রাখবেন, ঠিক সেই সময় সাঁকোর নিচে খালপাড়ের ঝোপঝাড়ের মধ্য থেকে একটি বাচ্চা শিশুর কান্নার শব্দ ভেসে আসে। এত রাতে ব্যাপারটা অস্বাভাবিক হলেও কারি সাহেবের খুব মায়া লাগে। বোধ বুদ্ধি হারিয়ে মনে মনে বলতে থাকেন যে হয়তো কোনো নিকৃষ্ট মানুষ বাচ্চাটিকে ফেলে দিয়ে গেছে। তিনি কোনো কিছু খেয়াল না করে তাড়াতাড়ি
তার সেই শব্দ অনুসরণ করে ঝোপঝাড় সরিয়ে বাচ্চাটির কাছে যান এবং তাকে কোলে তুলে নেন। কাছে কোনো আলো না থাকলেও চাঁদের আলোতে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন একটি সদ্যজাত শিশু। নিঃসন্তান কারি সাহেব পরিবেশের অস্বাভাবিকতাকে তোয়াক্কা না করে শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। মনে মনে বলেন যে বউয়ের হাতে বাচ্চাটিকে দিলে সে খুব খুশি হবে। কারি সাহেব বাচ্চাটিকে কোলে নিয়ে মনের আনন্দে সাঁকোটা পার হতে যাবেন, ঠিক সেই সময় অতি প্রাকৃতিক একটি ঘটনা ঘটে। কারি সাহেব আতঙ্কে বিস্ফারিত দৃষ্টিতে দেখেন বাচ্চাটি ক্রমশ ওর কোলে ধীরে ধীরে বড় হচ্ছে এবং অদ্ভুতভাবে তার শরীর থেকে অজস্র কাঁটা বেরিয়ে আসছে। কি বিভৎস ভয়ঙ্কর দেখাচ্ছিল। ততক্ষণে কারি সাহেবের ভ্রম ও বাচ্চাটির প্রতি মায়া কেটে গেছে। তিনি এবার পরিষ্কার বুঝতে পারছিলেন এটি সেই শয়তান জিনেরই কাজ। আর দেরি না করে আল্লাহর নাম নিয়ে আয়াতুল কুরসি পড়তে পড়তে বাচ্চাটিকে খালের পানিতে ফেলে কারি সাহেব এক নিঃশ্বাসে বাড়ির উদ্দেশ্যে দৌড়াতে থাকেন। দৌড়ানোর সময় পেছন থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের সাথে দূর থেকে একটি ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর ভেসে আসে, আমি তোকে ছাড়ব না, তোকে নতুবা তোর বংশকে শেষ করব। কারি সাহেব ছুটতে ছুটতে বাড়ি পৌঁছে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে ওনার স্ত্রীকে ডাকতে থাকেন। কারি সাহেবের চিৎকার শুনে স্ত্রী ধরফর করে উঠে দরজা খুলে দেখেন কারি সাহেব দালানের উপরে পড়ে আছেন। কারি সাহেবের স্ত্রী তাড়াতাড়ি পানি নিয়ে এসে খেতে দিলে ঢক ঢক করে তিনি পানি খেয়ে একটু ধাতস্থ হয়ে গভীর স্বরে বলে ওঠেন, তোমাকে কতবার বারণ করেছি, 3 বার ডাক না দিলে দরজা খুলবে না। দেখো, এর জন্য একদিন বড় কোনো বিপদ ঘটবে। এর সপ্তাহ 2 কেটে যায়, কোনো সমস্যা হয়নি। 2 সপ্তাহ বাদে আবারও একটি কবিরাজি কাজের ডাক আসে পাশের গ্রাম থেকে। ফিরতে রাত হবে দেখে কারি সাহেব ওনার স্ত্রীকে পঁই পঁই করে বলে যান যে 3 বার না ডাকলে সে যেন দরজা না খোলে। রাত তখন গভীর। কারি সাহেবের জন্য অপেক্ষা করতে করতে ওনার স্ত্রী কখন যে ঘুমিয়ে পড়েছেন খেয়াল ছিল না। কারি সাহেবের কণ্ঠে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় উঠে গিয়ে দরজা খুলতে আতঙ্কে কাঠ হয়ে যান। ঠিক তার কিছুক্ষণ পর কারি সাহেব এসে দালানের সামনে যে দৃশ্যটি দেখেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। বুক ফাটা আর্তনাদে আশেপাশের পাড়া প্রতিবেশীরাও ছুটে আসে। প্রতিবেশীরা এসে এক অদ্ভুত দৃশ্য দেখে। কারি সাহেব দালানে বসে চিৎকার করে কাঁদতে কাঁদতে কপাল চাপড়াচ্ছেন। পাশে অদ্ভুতভাবে ওনার স্ত্রীর নিথর দেহটা পড়ে আছে। পরদিন সকালে খবরটা গ্রামে উঠে যায়। কয়েকজন মহিলার সঙ্গে আমরাও যাই দেখতে। গিয়ে যে দৃশ্যটি দেখি তা সত্যিই বিভৎস, ভয়ঙ্কর। কারি সাহেবের স্ত্রীর দেহটা দালানের ওপর পড়েছিল, মাথাটা দুমড়ে মুচড়ে পেছন দিকে ঘোরানো, হাতগুলো সব বেঁকে উল্টো দিকে মোচড়ানো। শুনেছি পরবর্তীতে ওনার স্ত্রীকে দাফন দেওয়ার পর কারি সাহেব শেষবারের মতো সেই শয়তান জিনটিকে হাজির করেন এবং জানতে চান যে কে এই নিকৃষ্ট কাজটি করল। আমি এখানে একটু বলে রাখি যে সম্ভবত কারি সাহেবের স্ত্রীর সাথে কি ঘটেছিল সেটা তো জানেন না, কারি সাহেবের রূপে কেউ এসেছিল কিনা, কারণ স্ত্রী তো মারাই গেছেন, সুতরাং তিনি তার ঘটনাটির বাকি অংশটি বলতে পারেননি। সম্ভবত এটি কারি সাহেব অনুমান করেই বলেছেন। উত্তরে শয়তান জিনটি যখন তাকে জানতে চাওয়া হয় যে কে এই নিকৃষ্ট কাজটি করলো, শয়তান জিনটি বলেছিল যে আমি তোকে বলেছিলাম যে হয় তোকে নাহলে তোর পরিবারকে আমি শেষ করে দেব। এরপর কারি সাহেব নাকি জিনটিকে বোতল বন্দি করে কোথাও পুঁতে দিয়ে আসেন এবং পরবর্তীতে তিনি আর কখনো কারুর কবিরাজের চিকিৎসা করেননি এবং আজ পর্যন্ত উনি আর কারোর সাথে খুব একটা কথাবার্তাও বলেন না। এই বলে ঘটনা শেষ করে দাদি ঘরের ভেতরে উঠে চলে যান। দাদি উঠে চলে গেলেও আমি ঠায় কাঠ হয়ে বসেছিলাম। মনের মধ্যে গত বছরের স্মৃতিগুলো তখনও জলজল করে উঠছিল। কিভাবে সামিয়া আপু সেই হিন্দু জিনের কবলে পড়েছিল তা মনে করতেই আতঙ্কে আমার শরীরটা কেঁপে ওঠে। সামিয়া আপু আমার বান্ধবী নাজিহার মামাতো বোন। প্রসঙ্গত বলে রাখি, নাজিহার মামার বাড়িও পাশের গ্রামে ওই কালা শিকদারের পাড়ায়। পরবর্তীতে পার্শ্ববর্তী গ্রাম হলেও 2 গ্রামের সংযোগ স্থল হচ্ছে খাল ও খালের পাড়ের রাস্তাটা, যা আমাদের গ্রামের অন্তর্ভুক্ত। আর দৈবতক্রমে সেই রাস্তাতেই ওই প্রকাণ্ড তুলা গাছ এবং তার পাশে আমাদের গ্রামের হিন্দুদের কালীবাড়ি মন্দির। সালটা 2016 নভেম্বর মাস। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। সেদিন বিকেলে আমি গ্রামার বই আনতে নাজিয়াদের বাসায় যাই। সেখানে পৌঁছে দালান পেরিয়ে বৈঠকখানায় প্রবেশ করতেই দেখি নাজিয়ার মামাতো বোন সামিয়া আপু
বসে একটি চৌকিতে চুপচাপ কাঠ হয়ে বসে আছে। চোখ জোড়া যেন কোটরে ঢুকে গেছে তার। চোখের তলায় এক প্রস্থ জমাট বাঁধা কালি। দেখে মনে হচ্ছিল যেন রক্ত স্বল্পতায় ভুগছেন। নাজিহার আম্মু সামিয়া আপুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। ওর পাশে ওর আব্বা ও মামা দাঁড়িয়ে কিছুটা আলোচনা করছিলেন। আমি উপস্থিত সবাইকে সালাম জানিয়ে আর বিশেষ কিছু না বলে অনুমতি নিয়ে নাজিহার ঘরে চলে যাই। বই নিয়ে বাড়ি ফেরার পরেও সামিয়া আপুর মুখটা ভীষণ মনে পড়ছিল, ভুলতেই পারলাম না। কয়েকদিন আগেও সে এসেছিল, কি ফুটফুটে প্রাণোচ্ছল অপরূপ সুন্দর একটি মেয়ে, অথচ আজ তার একই অবস্থা। নাজিহার বাড়িতে লোকজন থাকায় তখন আর তেমন কিছু জিজ্ঞেস না করেই বাসায় ফিরে এসেছিলাম। পরদিন স্কুলে গিয়ে নাজিহার কাছে সমস্ত বিষয় জানতে চাইলে নাজিহা প্রথমে বলতে চাইছিল না, পরে অনেক করে ধরতে শেষমেশ রাজি হয়ে যায়। নাজিয়া বিষণ্ণ কণ্ঠে বলতে শুরু করে, তুই তো জানিস মামাদের দুধের ব্যবসা, বেশ কয়েকটি উৎকৃষ্ট গাভী আছে মামাদের। মফস্বলের মিষ্টির দোকান ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি গ্রামে মামা দুধ বিক্রি করেন। সেরকমই আমাদের গ্রামের হিন্দু পাড়াতেও বেশ কয়েকটি পরিবার মামাদের কাছ থেকে দুধ নিত। কয়েকদিন আগের কথা, সেদিন একজন কর্মচারী কম থাকায় দেরি হচ্ছে দেখে মামা সামিয়া আপুর হাত দিয়ে হিন্দু বাড়িতে দুধ পাঠান। বেলা তখন 11টার মতো হবে। শীতকাল চলে গেলেও সেদিন আবার ভোরে হালকা বৃষ্টি হয়েছে। রাস্তাঘাট খুবই পিচ্ছিল। যাওয়ার সময় তেমন কোনো সমস্যা না হলেও ফেরার পথে কালীবাড়ির কাছে তুলা গাছ তলায় সামিয়া আপু পা পিছলে পড়ে যায় এবং পড়ামাত্রই পিঠে একটি হাতের স্পর্শ অনুভব করে। চমকে উঠে পেছনে ঘাড় ঘুরিয়ে কিছু বলতে যাবে, তার আগেই সামিয়া আপু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। হুশটা ফেরে সামনে দাঁড়িয়ে থাকা একজন সুদর্শন যুবকের কণ্ঠে, যার স্পর্শ একটু আগেই পিঠের উপরে সে অনুভব করেছে। ছেলেটি বলে, কি ভয় পেয়েছ? উত্তরে নির্বাক সামিয়া আপু ঘাড় নেড়ে বলে, না। মুহূর্তের মধ্যেই একে অপরের রূপে বিমোহিত হয়ে পড়ে। ছেলেটি ধীরে ধীরে সামিয়া আপুকে ধরে তোলে এবং মুচকি হেসে তার সাথে কথা বলতে শুরু করে। এভাবেই কয়েক মুহূর্ত কেটে যায়। পরে ছেলেটি একইভাবে গাল ভরা হাসি মুখে সামিয়া আপুকে বলে, তুমি যদি আমাকে ভয় পেয়ে না থাকো তাহলে চলো কথা বলতে বলতে একটু সামনে এগিয়ে দিই। সামিয়া আপুও কিছুটা লজ্জায় মাথা নত অবস্থাতেই একটু মুচকি হেসে সম্মতি জানায়। এরপর থেকে প্রায় প্রতিদিনই সামিয়া আপু সুযোগ পেলে কালীবাড়ির কাছে চলে যেত এবং তুলা গাছটির নিচে ঘন্টার পর ঘন্টা বসে ছেলেটির সাথে কথা বলতো। ধীরে ধীরে ব্যাপারটি মামার চোখে পড়ে। কি হয়েছে জানতে চাইলে আপু কেমন একটা আচরণ করতে শুরু করে, কিছুই বলতে চাইতো না। ধীরে ধীরে পাগলামিটি বাড়তে থাকে। আপু প্রায়ই ছটফট করতো কালীবাড়ির ওই তুলা গাছটির কাছে যাবার জন্য। সে অদ্ভুতভাবে বলতো, আমাকে ছেড়ে দাও, আমি আমার স্বামীর কাছে যাব। সামিয়াপুর অস্বাভাবিক আচরণ দেখে মামা বাধ্য হয়ে তাকে ঘরে বন্দি করে রাখেন। এর ফলে আপু কালীবাড়িতে যাওয়া বন্ধ হয়ে যায় এবং আপু যেতে পারেন না সেখানে। শরীরের ভেতরে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যায়। সবাই দেখে সামিয়াপু ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, রক্ত শূন্যতায় ভুগছে। সমস্ত শরীরে যেখানে সেখানে কালো ছোপ ছোপ দাগ, যেন পোকায় বা সাপে কেটেছে। আপুর কোনো শারীরিক সমস্যা হচ্ছে ভেবে মামা তাকে এলাকার ডাক্তার এবং তার পরবর্তীতে ঢাকার বড় বড় ডাক্তার দেখান এবং চিকিৎসা করান, কিন্তু কেউই কোনো রোগ নির্ণয় করতে পারে না। সবাই এটুকুই জানায় যে কোনো এক অচেনা রোগের কারণে সামিয়াপুর এরকম অবস্থা এবং ধীরে ধীরে শরীর থেকে রক্ত লোপ পাচ্ছে। যদি এরকম চলতে থাকে তাহলে মাসখানেকের মধ্যেই আপু রক্ত স্বল্পতায় মারা যেতে পারে। আপাতত ডাক্তার 2 বোতল রক্ত আপুর শরীরে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে পাড়া প্রতিবেশী গুরুজনদের পরামর্শে মামা সামিয়া আপুকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ সামিয়া আপুকে দেখে খুবই অবাক হন। এরপর জিন চালনা করে জানতে পারেন সেটা খুবই অস্বাভাবিক এবং আতঙ্কের। কবিরাজ মামাকে বলে, আপনার মেয়ে তো ভয়ঙ্কর নাগপাশের মধ্যে জড়িয়ে পড়েছে, খুবই বিপদের মধ্যে আছে। আপনার মেয়ের ওপর হিন্দুদের দেবী মনসার একজন বাহন বা ভালো করে বললে ছেলে সে ভর করেছে। দেবী মনসা সাপদের অধিপতি। আপনাদের গ্রামে হিন্দুদের কালীবাড়ির পাশে যে প্রকাণ্ড তুলা গাছটি আছে তার ঠিক নিচে পাতালে দেবী মনসার স্বর্ণমহল। সেই তুলা গাছের কোঠরির ভেতর দিয়ে ওই অলৌকিক স্বর্ণমহলে যাবার রাস্তা। আপনার মেয়ে কিছুদিন আগে সম্ভবত হিন্দু পাড়ায় দুধ দিতে গিয়েছিল। বিপত্তিটা ফেরার সময় ঘটে। আপনার মেয়ে ফেরার সময় অন্যমনস্কভাবে কোনো কিছুতে হোঁচট খেয়ে সেই তুলা গাছের তলায় পড়ে যায় এবং দেবী মনসার একটি ছেলে মানুষ রূপ নিয়ে তাকে ধরে কাদায় পড়ে যাওয়া থেকে বাঁচায়। ছেলেটি বা মনসার বাহন সেই মুহূর্তে ওই তুলা গাছের
ডালে বসেছিল। আপনার মেয়েকে দেখে সে মুগ্ধ হয়ে যায়, আপনার মেয়ের সৌন্দর্যে সে আকৃষ্ট হয়। আপনার মেয়েকে সে একটু চোখে চোখে রাখবেন। সুযোগ পেলে দেবী মনসার ছেলে আপনার মেয়ের অনেক বড় ক্ষতি করবে, হয়তো স্বর্ণ মহলে নিয়ে চলে যাবে। একটি হিন্দু সম্প্রদায়ের সাপরূপী জিন, এবং এরকম আরো অনেক কিছু তিনি বলেন। এই বলে কবিরাজ থামেন। সামিয়া আপুর বাবা তখন সামিয়া আপুকে বাড়িতে নিয়ে আসেন এবং আপুকে কবিরাজের কথা মতো ঘরে বন্দি করে রাখেন। এরপর তেমন কোনো সমস্যা না হলেও দিন তিনেক পর একটি কাণ্ড ঘটে যায়। সেদিন আমি সকালে সামিয়া আপুর রুমে গিয়ে দেখি আপু কোথাও নেই। যদিও দরজার বাইরে বন্ধ ছিল, সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায়। সমগ্র গ্রাম সহ আশেপাশের সমস্ত এলাকায় তন্ন তন্ন করে খোঁজার পরেও আপুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এইভাবে 7 দিন কেটে যায়। সবাই হতাশ হয়ে প্রায় আশাই ছেড়ে দিয়েছিল। কিন্তু 8 দিনের মাথায় একটি অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের লোকজন নাকি সামিয়া আপুকে কালীবাড়ির কাছ থেকে সেই তুলা গাছ তলায় পড়ে থাকতে দেখেছে। খবর পেয়ে মামা এবং বাকিরা মিলে ধরাধরি করে আপুকে বাড়িতে নিয়ে আসে। সামিয়া আপুর হাতে পায়ে শিকলের দাগ দেখে মামি কান্নায় ভেঙে পড়েন। মামা আপুর চোখ মুখে পানি ছিটিয়ে দেন। খানিক বাদে ধীরে ধীরে আপুর জ্ঞান আসে। চোখ মেলে মামা মামিকে দেখে সে কেঁদে ফেলে, বলে, আমি এখানে কি করে এলাম? আমি তো আমার স্বর্ণ মহলে ছিলাম, আমি সেখানে যাব, আমাকে ছেড়ে দাও। মামা আপুকে শান্ত করে সবকিছু খুলে বলতে বলে এবং আপু জানায় হিন্দু দেবী মনসার ছেলে তার নাকি স্বামী এবং সে তাকে স্বর্ণ মহলে নিয়ে গিয়েছিল। গতকাল রাতে সে সেখানে ছিল এবং সে বলে যে চোখ খুলে সে একটা বিশাল সেই মহলের বর্ণনা দেয় এবং সেই মহলে সে ছিল এবং সে জাস্ট আরও অনেক কিছুই বলে এবং সে বলে যে একটা সিংহাসনের উপরে বসে থাকা একজন মহিলাকে দেখতে পায়, তার সমস্ত শরীর অলঙ্কারে ভর্তি এবং সে সেখানে যায় এবং সে বলে যে সামিহাকে ওখানে কোনো একটা ঝামেলা হয় এবং ওখানে তারপরে সে হঠাৎ করেই পুরো পরিস্থিতি পাল্টে যায় এবং তাকে কোনো একটা ঘরে নিয়ে যাওয়া হয় যার ভেতর সারাক্ষণ সাপেদের ফোঁস ফোঁস শব্দ। শেষবারের মতো দূর থেকে শুধুই একটি কথাই সে শুনতে পেয়েছিল সেই ছেলেটির কণ্ঠে। সে তার মাকে বলছে তার সেই মেয়েটিকে মেনে নিতে। আর কিছু মনে নেই। এখন চোখ খুলে দেখি আমি এখানে, আমাকে ছেড়ে দাও তোমরা, আমি আমার স্বামীর কাছে স্বর্ণ মহলে যাব। এই সব কি বলছে সে? তার মানে কবিরাজের কথাই ঠিক, দেবী মনসার ছেলে তার মেয়ের সাথে এরকম একটা কিছু করেছে এবং তাকে স্বর্ণ মহলে নিয়ে গিয়েছিল। কিন্তু এই বিষয়টা ভেবে কেউ কোনো কুল কিনারা করতে পারছিল না। সামিয়া আপু তো সারাদিন ধরে গায়েব ছিল, অথচ সে বলছে কেবল রাতে গেছে। সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। এরপর সারাদিন আর কেমন কিছু না ঘটলেও সন্ধ্যায় একটি অদ্ভুত কাণ্ড ঘটে। হঠাৎই বাড়ি ভর্তি সাপরা কিলবিল করতে শুরু করে। চারিদিকে শুধু সাপের ফোঁস ফোঁস আওয়াজ। বাড়ির সবাই আতঙ্কে জড়সড় হয়ে খাটে উঠে বসে। মামা বলে বেশ কিছুক্ষণ সাপগুলো এদিকে ওদিকে ঘোরাঘুরি করে শেষে সামিয়াপুর ঘরের মাঝে থেকে অদ্ভুতভাবে মাটি সরিয়ে একটি আশ্চর্য সুন্দর সোনালি বাটি টেনে বের করে। সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে এবং সঙ্গে সঙ্গে সেই বাটিটি টেনে বের করার সঙ্গে সঙ্গে অন্ধকারে গিয়ে মিলিয়ে যায়। সবাই ভয়ে কাঠ হয়ে সবকিছু দেখছিল এবং সাপগুলো মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপু পেটের যন্ত্রণায় ছটফট করতে থাকে। সে রাতে আবারও কবিরাজের সন্ধান করা হয় এবং আপুকে ওষুধপত্র দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। পরদিন মামা আর দেরি না করে আশেপাশের গ্রামসহ হিন্দু এলাকায় গিয়ে কবিরাজের সন্ধান শুরু করেন। শেষে পার্শ্ববর্তী এক গ্রামে একজন সাপুরে কবিরাজের সন্ধান পেয়ে যান মামা এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং সেই কবিরাজ পরবর্তীতে এসে আপুর চিকিৎসা শুরু করে এবং আপুর নানান রকমের বিভিন্ন ধরনের সে রিচুয়াল করে এবং রিচুয়াল করে এক সময় শেষে জিনটির কবল থেকে আপুকে মুক্ত করে নিয়ে আসে। এই ঘটনাটি একটু অন্যরকম, যার জন্য আমি একটু বাকি অংশটুকু না পড়ে আমি শুধু বললাম যে কবিরাজ সেই যে সাপুরেকে নিয়ে আসা হয়েছিল সেই সাপুরে কোনোভাবে সেই জিনদের কবল থেকে তাকে রক্ষা করে এবং সেই রাতটা কবিরাজের আস্তানায় কাটিয়ে পরদিন সকালে মামা বাকি লোকজন সহ সামিয়া আপুকে বাসায় নিয়ে আসা হয়। এত বড় ধকল আপুর উপর দিয়ে গেছে, সেই জন্য এরকম শুকিয়ে গেছে সে, মন মেজাজও ভালো নেই, তাই কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে এসেছে। এই বলে নাজিয়া থামে। মানুষের ভেতরে যে কত কিছু ঘটে তা সবসময় বাইরে থেকে উপলব্ধি করা যায় না। আমি কাঠ হয়ে
সবকিছু শুনছিলাম। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। তবে সামিয়া আপু কালীবাড়ির কাছে সেই তুলা গাছটির তলায় আর কোনোদিন যাতায়াত করেননি। পরবর্তীতে সামিয়া আপুর বিয়ে হয়, বর্তমানে তার একটি ফুটফুটে সন্তানও রয়েছে। এই ছিল ঘটনা। এই বলে রিমা আপু থামে। ঘটনাটি খুবই অদ্ভুত, তবে কতটা ভয়ের জানি না। আমার কাছে খুবই অন্যরকম লেগেছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। উল্লেখিত তুলা গাছটির ছবিও শেয়ার করলাম। আমি বলবো শুধুমাত্র একটি কথা, প্রথম যে ঘটনাটি বলেছেন সেই ঘটনাটি আসলেই একটু অন্যরকমের। দ্বিতীয় যে ঘটনাটি, সেই ঘটনাটি মানে আমার কাছে একটু কেমন যেন লেগেছে, একটু হোঁচট খেয়েছি আমি ঘটনাটি শুনে। তবে আমি বিশ্বাস করি যে লিসেনাররাই ভালো উত্তর দিতে পারবেন কেমন লেগেছে না লেগেছে। সুকান্ত মাইতি যে ঘটনাগুলো পাঠান সবসময় খুব অন্যরকম হয়, বিশেষ করে তিনি যে ঘটনাগুলো সংগ্রহ করেন সেই ঘটনাগুলো ভালো। তবে এই সাপুরের ঘটনাটি আমার কাছে একটু অন্যরকম লেগেছে বলে আমি খুব অনেক অংশ বাদ দিয়ে পড়েছি। ঘটনাটি অনেক বড় ছিল, আমি সেটুকু অংশ আর নাই বললাম। সুকান্ত মাইতি, আমি আশা করব যে আপনি কিছু মনে করবেন না, কারণ যে ঘটনাগুলো আমার কাছে খুব বেশি অস্বাভাবিক লেগেছে, যে ঘটনাগুলো আমার কাছে মনে হচ্ছে না বললেও চলবে, সেই অংশগুলো আমি বাদ দিয়ে গেছি। ধন্যবাদ লিসেনার্স এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শোনার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করছি আপনাদের আজকের এই এপিসোডটি ভালো লাগছে। 202তম এপিসোড চলছে এবং সেখানে আমরা সুকান্ত মাইতির একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি এতটুকু আনন্দ আপনাদের দিতে পারি তাহলে নিজেদেরকে ধন্য মনে করব এবং আশা করব যে এভাবেই সবসময় আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন সাপোর্ট করার মাধ্যমে এবং আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকবেন। তাহলেই আমরা সাহস পাবো সামনে এগিয়ে যাওয়ার। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আর এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যখন আমাদের 202তম এপিসোড আজকে চলছে এবং 202তম এপিসোডটিও আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সামনে ভালোভাবে উপস্থাপন করার এবং সামনের সময়গুলোতে নিউ ইয়ারের জন্য আপনারা আরও ভালো কিছু ঘটনা শুনতে পাবেন বলে আমি আশা রাখি। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যাই এবং এইভাবে যে আপনারা পাশে আছেন সেজন্য আরও একবার আপনাদের ধন্যবাদ জানাই। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। নাম প্রকাশ করবেন না। আমার নাম, আমার বাড়ি নাটোর জেলায়। ঘটনাটা ঘটে আমার সাথেই, ভালো লাগলে পড়ে শোনাবেন। জীবনে পড়াশোনা, চাকরির ব্যস্ততার কারণে অনেক সময় অনেক জায়গায় যাওয়া হয়ে ওঠে না। আমার ক্ষেত্রেও ঠিক তেমনি। পড়াশোনার চাপে অনেক দিন মামার বাড়িতে যাওয়া হয়নি। এবার ইউনিভার্সিটির ছুটিতে আম্মু বললেন, অনেকদিন তো যাস না, যা ঘুরে আয়। এরপর আম্মুর কথা মতো নির্দিষ্ট একটা দিনে বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। ও, আপনাদের বলাই হয়নি, আমার মামার বাড়ি রাঙামাটি। এরপর বাস ছাড়ার 5 মিনিট আগেই বাস স্টপে পৌঁছে গেলাম। দেখলাম বাসে মোটামুটি ভালোই যাত্রী হয়েছে। আমি আমার টিকিট দেখে নির্ধারিত জায়গায় বসে পড়লাম। আমার বাসের পাশের সিটটা ছিল ফাঁকা। বাংলা ছবির নায়কের মতো ভাবছিলাম এই পাশের ফাঁকা সিটে যদি পছন্দের কেউ এসে বসতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু পরক্ষণেই আমার এই ভাবনাকে ভুল প্রমাণিত করে পাশের ফাঁকা সিটে একজন বৃদ্ধ এসে বসলেন। তাকে দেখে মনে হলো আমি চিনি। তাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি রহিম চাচা না? রহিম চাচা বললেন, হ্যাঁ, কিন্তু তোমাকে তো চিনলাম না বাবা। আমি তাকে আমার পরিচয় দিলাম। তারপর রহিম চাচা বললেন, ও, চিনতে পেরেছি। তা কেমন আছো তুমি? অনেক দিন তো দেশে যাও না। জি, আসলে পড়াশোনার চাপে যাওয়া হয় না। তা আপনি ভালো আছেন তো?
আছি বাবা, তোমাদের দোয়ায় ভালো। তা তুমি কি গ্রামের বাড়িতে যাচ্ছ? জি চাচা, কিছুদিনের ছুটি পেয়েছি তো, তাই ঘুরতে যাচ্ছি আর কি। এভাবেই নানান কথা হলো আমার সাথে। জার্নির সময়টা খুব ভালো কাটছিল। তার সাথে কথার মাঝখানে আশেপাশে খেয়াল করে দেখলাম বাসের সিটের লোকগুলো কেমন যেন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে। ভাবলাম হয়তো তারা আমার কথা বলার কারণে বিরক্ত হচ্ছে, তাই এইভাবে তাকিয়ে আছে। তাই একটু আস্তে কথা বলার চেষ্টা করলাম। এরপর মাঝপথে গাড়িটি বিরতি দিল। আমরা সবাই গাড়ি থেকে নেমে সামনের হোটেলে গেলাম। রহিম চাচাকে আমার সাথে খাওয়ার জন্য বললাম। রহিম চাচা বললেন, তুমি খাও বাবা, আমি আসছি। এই বলে উনি চলে গেলেন। এরপর বিরতি শেষে আমরা সবাই বাসে উঠে পড়লাম। হেল্পার সব যাত্রীদের দেখে নিলেন। এরপর ড্রাইভারকে গাড়ি ছাড়তে বললেন, কিন্তু আমি তাকে গাড়ি ছাড়তে বারণ করলাম, কারণ আমার পাশের সিটে থাকা রহিম চাচা এখনো আসেননি। রহিম চাচার কথা বলতেই ড্রাইভার ও হেল্পার অবাক হয়ে গেল। বললেন, কি বলছেন আপনি? এরকম কেউ তো বাসে ওঠেনি। তাদের কথা শুনে আমার বিশ্বাস হচ্ছিল না। এরপর বাসের অন্যান্য যাত্রীরা বললেন, হ্যাঁ, এরকম তো কেউ ওঠেনি। আপনি একাই তো দেখলাম এই সিটে যাচ্ছেন। মনের মধ্যে নানান রকমের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। হাজারো প্রশ্নের ঘুরপাক নিয়ে বাস রাঙামাটিতে পৌঁছালো। বাস স্টপ থেকে নামতেই মামাকে ফোন দিলাম। কিছুক্ষণ পর তিনি এসে আমাকে বাসায় নিয়ে গেলেন। বাসায় গিয়ে ভাবতে লাগলাম, এটা আমার সাথে কি হলো। এইভাবে ভাবতে ভাবতে এই দিনটা কেটে গেল। জার্নি করার কারণে খুব টায়ার্ড ছিলাম, তাই রাতে ঘুম আসতে বেশি দেরি হলো না। মাঝরাতে ঘুমের মধ্যেই রহিম চাচাকে দেখলাম। তিনি আমার বুকের ওপর উঠে গলা চাপ দিয়ে ধরে আছেন। আমি কিছুতেই শ্বাস নিতে পারছিলাম না। জোরে জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করছিলাম, পারছিলাম না। মনে হচ্ছিল যেন ভারী একটা পাথর কেউ বুকের ওপর রেখে দিয়েছে। এরপর পা দিয়ে খাটের ওপরে বাড়ি দেওয়ার চেষ্টা করলাম। পাশের ঘর থেকে মামার শব্দ শুনে চলে আসলেন। কি হয়েছে তোর? হঠাৎ করে শরীরটা যেন হালকা লাগছে। আগের মতো বুকের ওপরে সেই ভারটা নেই। আমি মামাকে বললাম, না, তেমন কিছু না। এরপর 2 দিন এমন হলো। মামা আমাকে নিয়ে টেনশনে পড়ে গেলেন। পরের দিন কবিরাজকে ডেকে নিয়ে আসা হলো। কবিরাজ আমাকে দেখে বললেন, তোমার ওপর দুষ্টু কোনো আত্মা ভর করেছে। মামা বললেন, এটা থেকে ছাড়া পাওয়ার উপায় কি? কবিরাজ বললেন, আমি দেখছি। ধ্যানে বসে পড়লেন তিনি। কিছুক্ষণ পর কবিরাজের মুখ থেকে রক্ত বমি হতে লাগলো। সাথে সাথে কবিরাজ মাটিতে শুয়ে পড়লেন। আমরা তাকে জলদি হাসপাতালে নিয়ে গেলাম। তার জ্ঞান ফিরতে তিনি যা বললেন সেটা শুনে খুব ভয় পেয়ে গেলাম। কবিরাজ বললেন, তোমার উপরে যে আত্মাটা ভর করেছে সেটা কোনো সাধারণ আত্মা না। আমি ওটাকে হাজির করতে ধ্যানে বসেছিলাম। ধ্যানে বসতে দেখলাম একটা মূর্তি টাইপের কিছু আমার বুকের ওপরে উঠে আমার গলা টিপে ধরেছে। আমি শ্বাস নিতে পারছিলাম না। আর তখনই আমার মুখ থেকে রক্ত ওঠে। আর এরপর তো আমি হসপিটালে। হে আত্মাকে হাজির করার সাধ্য আমার নেই। তোমরা অন্য কবিরাজ দেখো। এরপর আমি আর মামা বাসায় চলে আসলাম। ভাবতে লাগলাম কি হচ্ছে। রাঙামাটিতে আসছি 3 দিন হয়ে গেছে। ভাবলাম যাই একবার রহিম চাচার সাথে দেখা করে আসি। পরদিন সকালে রহিম চাচার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে গিয়ে দেখি পুরো বাড়িটা একেবারে ভেঙে চুরে পুরনো বাড়ির মতন দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে অনেক দিন এখানে কেউ থাকে না। পাশের একটি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম রহিম চাচার কথা। তারা বললেন, সে তো অনেক আগে মারা গিয়েছে। আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। বললাম, কি বলেন? আমি তো তাকে আসার সময় দেখলাম। কিভাবে সম্ভব? তাকে তো আমরা গ্রামবাসীরা মেরে ফেলেছিলাম। কেন আপনারা তাকে মেরে ফেলেছিলেন? তারা বলল, সে নাকি ব্ল্যাক ম্যাজিক করত, খারাপ আত্মা হাজির করে মানুষের ক্ষতি করত, তাই গ্রামবাসীরা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে মেরে ফেলেছিল। আমি জিজ্ঞেস করলাম, কবর দিয়েছেন কোথায়? গ্রাম থেকে একটু দূরে, কিন্তু নদী ভাঙনে তার কবরটা নদীতে বিলীন হয়ে গেছে। তবে এরপর থেকে ওনাকে অনেকেই দেখেছে। তাদের কথা শুনে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে মামাকে সবটা খুলে বললাম। তার সাথে আগে থেকে যে এত কিছু হয়েছে সেটাও বললাম। রহিম চাচা আগে থেকে নাকি এমন কাজ করতেন, তবে সবাই আগে বুঝতে পারেনি। যখন গ্রামবাসীর ক্ষতি হতে লাগলো তখন তারা সবাই ক্ষিপ্ত হয়ে উঠল। পরে একদিন সবাই ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে মেরে ফেলেছিলেন। তারপর থেকে তার আত্মা সবাই কোনো না কোনো জায়গায় দেখতে পায়, এবং আমিও হয়তো সেটা পেয়েছি। এরপর মামা দূরে একটা কবিরাজের সন্ধান পেলেন। মামার কথা মতো যেটুকু বুঝলাম কবিরাজটা অনেক কাজের। আমরা তার পরের দিন ওই কবিরাজের কাছে গেলাম।
তার কাছে যেতেই তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কেন এসেছো আমি জানি, আমার সামনে বসো। তারপর বললেন, তোমার উপর খারাপ একটা আত্মা ভর করেছে, সেটা তোমাকে ছেড়ে যেতে চাচ্ছে না, তবে আমি চেষ্টা করব সে যেন তোমাকে ছেড়ে যায়। এরপর কবিরাজ তার নিজের মাধ্যমে ওই আত্মাটিকে হাজির করতে চাইলেন, কিন্তু দেখলাম কবিরাজ ধ্যানে বসে কি সব পড়তে লাগলেন। হঠাৎ করে শুনতে পেলাম কবিরাজের কণ্ঠটা কেমন যেন বদলে গেল। তার কণ্ঠ ধরেই কে যেন আমাদেরকে সালাম দিল। তারপর বলল, তোমার উপরে যে আত্মাটা ভর করেছে সেটা আর কেউ নয়, সেটা হলো তোমার গ্রামের রহিম চাচা, যাকে তোমাদের গ্রামের লোকজন পিটিয়ে মেরেছে। আসলে সে প্রতিশোধ নিচ্ছে, তোমরা যে তাকে মেরে ফেলেছিলে এই জন্য। আর এছাড়াও তার কবর দেওয়ার পরও তার কবরটা ভেঙে গিয়েছিল নদী ভাঙনের কারণে, যা ঠিক করা হয়নি। তখন আমি জিজ্ঞেস করলাম, সেটা আপনি কি করে বুঝলেন? কেন ধরেছেন উনি? তখন কবিরাজটি বললেন, এই গ্রামে যারাই আসে তাদের ওপরেই ভর করে পারলে তাদের ক্ষতি করে। তখন আমরা বললাম, এটা থেকে মুক্তি পাবো কিভাবে? কবিরাজ বললেন, আমি এখান থেকে মুক্তির ব্যবস্থা করছি, কিন্তু আপনারা গ্রামবাসীরা সবাই মিলে ওর জন্য বড় একটা দোয়ার আয়োজন করেন, যাতে করে আত্মাটা মুক্তি পায়। কবিরাজের সাথে কথা শেষ করে আমরা গ্রামে ফিরে আসলাম। তারপর গ্রামের সবাই মিলে একটা বৈঠকে বসলাম। সবাই মিলে ঠিক করলাম ওর জন্য বড় একটা দোয়ার আয়োজন করা হবে। একটা নির্দিষ্ট দিন দেখে দোয়ার আয়োজন করা হলো। এরপর আর তেমন কিছু ঘটেনি। আমিও আমার ছুটি শেষে বাসায় ফিরে আসি। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন। থ্যাংক ইউ আপনাকে ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানিয়ে দেবেন আমাদেরকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, এবং আমি একটা জিনিস বলতে চাই, যদি কেমন হয় আমরা একটা শো করব শুধুমাত্র অডিও ক্লিপ নির্ভর। যদি আপনারা সঙ্গ দেন, যদি আপনারা সাহস দেন, তাহলে ডেফিনেটলি আমরা সেটা করব। আপনারা আশা করব অনেক উপভোগ করবেন। চমৎকার চমৎকার কিছু অডিও ক্লিপ হয়তো আমাদের হাতে চলে আসবে। আমরা ভূত.com-এর পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি। তারা নতুন কিছু না কিছু সবসময় আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করে। হান্ট দ্য হন্টেডের শুটিং শেষ এবং তারা কিছুদিনের মধ্যে হয়তো সেটা নিয়েও আসবে। যাই হোক, আমরা আমাদের পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। এটা একটা অডিও ক্লিপ, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মোহাম্মদ আশিকুর রহমান। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা। গত মাসে আমি একটা আমার জীবনে ঘটে যাওয়া লোমহর্ষক ঘটনা ইমেইলে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার ঘটনাটি শেয়ার করা হয়নি। এতে আমার বিন্দুমাত্র কোনো দুঃখ নেই। তো আজকে আবার আমি নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য ভয়েস রেকর্ডিং করছি। আশা করি ঘটনাটি ভালো লাগলে আপনি শেয়ার করবেন। ঘটনাটি আমি যেইভাবে কাকতালীয়ভাবে সংগ্রহ করেছি সেটা না বললেই নয়। আমি প্রতি মাসই কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে আমি বাসই আমার হোম টাউনে যাই। কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে গত মাসেও আমি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে টিকিট কেটে আমি যাওয়া শুরু করি। হঠাৎই গাবতলী বাসস্ট্যান্ড থেকে এক বড় ভাই আমার পাশের সিটে বসে এবং তার সাথে একটু আলাপ আলোচনা হয়। তিনি নওগাঁরই বড় ভাই। তার সাথে একটু আলোচনা পর্যার পর আমি ভূত.com-এর এপিসোড কানে হেডফোন দিয়ে শোনা শুরু করি। কিছুক্ষণ পর সেই ভাই আমাকে প্রশ্ন করে, কি শুনছো? তখন আমি বললাম, ভাই আমি তো এই মতো ভূত.com-এর আমি একজন ফ্যান। আমি অবসর সময়ে, ঘুমের আগে এবং ট্রাভেলিংয়ে, বিশেষ করে ট্রাভেলিংয়ের সময়, যে সময় আমি অবসর থাকি সেই সময় আমি ভূত.com-এর এপিসোডগুলো ডাউনলোড করে স্বাধীন মিউজিক অ্যাপের মাধ্যমে শোনার চেষ্টা করি। তো সে কৌতূহলবশত আমার থেকে হেডফোন নিয়ে সেও কয়েকটি ঘটনা শোনে এবং তার ভালো লাগে। তো আমি কৌতূহলবশত সে ভাইকে আমি প্রশ্ন করি যে, ভাই আপনার এই মতো জানা কোনো বা আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক স্টোরি আছে কিনা, থাকলে আমি ভূত.com-এ শেয়ার করতাম। তো ভাই বললাম, আমার তো নাই। তো আমার দাদুর এক বন্ধু ছিল, এখনো আছে, বেঁচে আছে, ডাক্তার। তার সাথে ঘটে যায় একটি লোমহর্ষক ঘটনা। সেই ঘটনাটি আমি তার কাছ থেকে কালেক্ট করি এবং তার মতো করেই আমি সেই ঘটনাটি বলার চেষ্টা করছি। কিন্তু রাসেল ভাই,
তিনি এখনও জীবিত থাকার কারণে এবং উত্তরবঙ্গের একটি সুনামধন্য সরকারি হাসপাতালে কর্মরত থাকার কারণে তার নাম এবং স্থানের নামগুলো আমি উপনাম ব্যবহার করার চেষ্টা করছি। এগুলো আমার দেওয়া নাম, এগুলো আসল নাম না। তো ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। আসল ভাই, যদিও আমি ঘটনাটি আপনার মুখ থেকে পড়ে শোনার জন্য খুব আগ্রহী ছিলাম, কিন্তু আমি বাংলা টাইপিংয়ে অদক্ষ থাকায় এবং আমার পড়াশোনার কারণে আমি পর্যাপ্ত সময় আমার কাছে না থাকার কারণে আমি বাধ্য হয়ে অডিও ক্লিপ আমি আপনার রেকর্ডিং করে আপনার ইমেইলে পাঠানোর চেষ্টা করছি। তো ঘটনাটি ঘটে সেই ডাক্তার আঙ্কেলের সাথে। ঘটনাটি যখন ঘটে তখন ঘটনাটির সময়কাল ছিল 1991 কি 92 সালে। তখনকার সময়ে আসলে আমাদের এই বাংলাদেশের মতো এত অত্যাধুনিক বাংলাদেশ তখন ছিল না। তখন অনেক মানে এই মতো এত উন্নত ছিল না। তখন আমাদের এখনকার মতো তেমন ইলেকট্রিসিটি ছিল না, তখনকার রেল স্টেশনগুলো তেমন উন্নত ছিল না। তো ডাক্তার আঙ্কেল সবে মাত্র 1 মাস হলো উত্তরবঙ্গের কোনো এক হসপিটালে প্রথম পোস্টিং পায় এবং সেখানে 1 মাস চাকরি করে মাসের শেষের দিকে তিনি বাড়ি আসার চেষ্টা করেন এবং ঘটনার দিন রাতেই তিনি বাড়ি আসার সিদ্ধান্ত গ্রহণ করেন। তো ঘটনার দিন রাতে তার হসপিটালে চিকিৎসা রোগীদের দেখাশোনা করতে রাত 9টা বেজে যায় এবং পরের ট্রেনটি হচ্ছে রাত 10টা। কিন্তু রহিমগঞ্জ ট্রেন স্টেশন থেকে রাত 10টার পরে একমাত্র ভোর 4টা পর্যন্ত আর কোনো ট্রেন চলাচল করে না। তাই সে তাড়াতাড়ি একটি গাড়িতে চড়ে গরুর গাড়ির মাধ্যমে সে তাড়াতাড়ি রেল স্টেশনে 10টার আগে পৌঁছে যায়। তো আগে ঘটনাটির বর্ণনা দিই। যখন সে তখন গ্রামের একই রাস্তা দিয়ে, কখনো বাঁশঝাড়ের নিচ দিয়ে, কখনো পুকুরের পাশ দিয়ে, কখনো কবরস্থানের পাশ দিয়ে, কখনো বা হচ্ছে ঘন জঙ্গলের ভিতর দিয়ে, কখনো ফাঁকা ধুধু রাস্তা দিয়ে সে গরুর গাড়িতে করে যাওয়া শুরু করলো। প্রায় 10টা নাগাদ এইভাবে চলাচল করতে করতে সে রেল স্টেশনে পৌঁছে যায় ডাক্তার আঙ্কেল। তো রেল স্টেশনে নেমে সে রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম আছে সেই দিকে দৌড় দেওয়া শুরু করে। হঠাৎ গরুর গাড়ির ড্রাইভার হাত তুলে তাকে একটা ডেকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সেই দিকে সে কর্ণপাত না করে প্ল্যাটফর্মের দিকে এক দৌড়ে চলে যায়। তো রেল স্টেশনে একটু বর্ণনা দেওয়া ভালো, ঘটনা বোঝার সাথে খুব ভালো হবে। তো সেই রেল স্টেশনটা তেমন সেই সময়ে রহিমগঞ্জ রেল স্টেশনটা তেমন উন্নত ছিল না। রেল স্টেশনের বাম দিকে ছিল হচ্ছে টিকিট কাউন্টার এবং সেখান থেকে টিকিট কাউন্টার পাশ দিয়ে গিয়ে হচ্ছে একটা চায়ের দোকান ছিল। সেখানে একটা ল্যাম্পপোস্ট ছিল, ল্যাম্পপোস্টের হালকা আলোয় কিছু দূর দূরে গিয়ে যাত্রীদের বসার জন্য কিছু আসন তৈরি করা ছিল, যাতে ওয়েটিংরত যাত্রীরা সে আসনে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে পারে। তো ট্রেন দাঁড়িয়েই ছিল, সে ট্রেনে উঠতে যাবে, হঠাৎ এক বৃদ্ধ চাচা গম্ভীর স্বরে বলে উঠল, দাঁড়ান, কোথায় যাচ্ছেন? তখন সে হাঁপাতে হাঁপাতে পিছনে ফিরিয়ে তাকিয়ে দেখে একজন 60 থেকে 65 বছরের প্রায় বৃদ্ধ হয়ে গেছে এই মতো টাইপের এক ব্যক্তি। পুরো শীতকাল হওয়ার কারণে পুরো শরীর হচ্ছে কালো চাদর দিয়ে ঢাকা এবং তার একটি পা ছিল না, লাঠির উপর ভর দিয়ে, একটি পায়ে ভর দিয়ে এবং লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল। তার কপাল পর্যন্ত চাদর ঢেকে থাকার কারণে তার চোখ দুটো ধোঁয়াশার মতো দেখাচ্ছিল, তেমন বুঝতে পারছিলাম না। এবং হচ্ছে সেই সময় ছিল একটু হালকা অন্ধকারও ছিল, তেমন ল্যাম্পপোস্টের আলোয় তেমন ভালোভাবে বোঝা যাচ্ছিল না। যে পায়ে সে দাঁড়িয়েছিল সেই পাটাও কেমন যেন মানে কালো হয়েছিল, ঠিক মতো বোঝা যাচ্ছিল না। তো সে হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে, আমাকে পিছন থেকে ডাকলেন কেন? তখন লোকটি বলছে, কোথায় যাচ্ছেন? তখন ডাক্তার আঙ্কেল বলল,
যে আমি এই ট্রেনে উঠবো, এই ট্রেনে করে আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার জন্য এই ট্রেনে উঠবো এখন আমি। তখন লোকটি তাকে সতর্ক করে বলে যে এই ট্রেনে আপনি উঠবেন না। তখন সে ডাক্তারমশাই বিস্মিত হয়ে বলল, কেন ট্রেনে উঠবো না কেন? বলছে এই কোনো পার্থিব ট্রেন না। কেন আপনি জানেন না এই রহিমগঞ্জ স্টেশনে রাত 10টার পর কোনো পার্থিব ট্রেন চলাচল করে না? তখন সে বিস্মিত হয়ে বলল, আমি যে কিছুক্ষণ আগে টিকিট কাউন্টারের পাশে শিডিউলে দেখলাম এই স্টেশন থেকে রাত 10:05 সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে, এটাই তো সেই ট্রেন। আর আমি তো এই ট্রেনের জন্যই তো আমি হসপিটাল থেকে গরুর গাড়িতে করে এসেছি, যাতে করে এই ট্রেন ধরে আমি আমার বাসায় পৌঁছতে পারি। সে বলছে, না আপনি যাবেন না, এই কোনো সাধারণ ট্রেন না। আর এই ট্রেনের যে যাত্রী হয় সে কোনো সাধারণ মানুষ না, এই হচ্ছে নরকের ট্রেন। তখন সে মনে মনে ভাবলো যে এই লোকটি পাগল হয়ে গেছে। অনেক সময় আমরা দেখি না বিভিন্ন রেল স্টেশনে পাগলেরা বিভিন্ন রকম বা পাগল ছিড়িয়ে ছুটিয়ে থাকে, বিভিন্ন কথাবার্তা বলে। সেও তাকে পাগল ভেবে মনে মনে বিড়বিড় করতে করতে বলল, কেন যে এই সব মকরশল এলাকায় আমাকে পোস্টিং ফেলাইছে বলে সে সাপ পাস না ভেবে ট্রেনে উঠে যায় এবং জানালার পাশে সে বসে পড়ে। সামনের দিকে তাকাতেই সে অবাক হয়ে যায়, দেখলো যে তার যে বগিতে সে উঠেছিল সে বগিটা পুরোটাই ফাঁকা, কোনো মানুষ নেই। এখন পিছনের বগি এবং সামনের বগিতে লোক আছে কিনা সে সেটা জানে না এবং জানার চেষ্টাও করেনি। সে অনেকক্ষণ দৌড়ে এসেছে তো এজন্য গরম ধরে গেছে তার মধ্যে। জানালার পাশে বসে মোটামুটি ট্রেন চলা শুরু করলো এবং সে বাইরের প্রকৃতি উপভোগ করছিল এবং ঠান্ডা বাতাসে তার ভালোই লাগছিল। কিছুক্ষণ পর যেহেতু শীতকাল ছিল সেহেতু সে তার ঠান্ডা অনুভব শুরু হয় এবং সে মনে করে এখন আর ঠান্ডা বাতাস না লাগালে অসুবিধা হতে পারে। এজন্য সে উঠে যেই জানালা বন্ধ করতে যাবে রাসেল ভাই, সেই ট্রেনের ওই বগিরই আর এক পাশ থেকে আর এক কোনার এক সিট থেকে সেই বুড়ো চাচা যে রেল স্টেশনে বসেছিল সেই চাচাই তাকে বলে উঠল, জানালা লাগাতে যাবেন না, জানালা লাগানোর চেষ্টাও করবেন না। আর এই ট্রেনের জানালা দরজা কখনো কেউ লাগাতে পারে না, ইচ্ছা অনুযায়ী লাগাতেও পারে না, খুলতেও পারে না। এই ট্রেনে জানালা দরজা একাই খুলে যায়, একাই বন্ধ হয়ে যায়। তখন সে হঠাৎ বিস্মিত হয়ে উঠে বলল, আরে আপনাকে না আমি দেখলাম রহিমগঞ্জ স্টেশনে আপনি সেই কাঠের ব্রেঞ্চের মধ্যে বসেছিলেন, তাহলে আপনি এখানে কিভাবে আসলেন আর আপনি উঠলেনই বা কি করে? তখন লোকটি বলল, আমি আপনার পিছন পেছন উঠেছি, হয়তো আপনি খেয়াল করেননি। তখন সে বিস্মিত হয়ে ডাক্তার আঙ্কেল আবার বলল যে আপনি কি বললেন, জানালা লাগাবো না কেন? আমার ঠান্ডা লাগছে, আমি আমার পাশে জানালা লাগাবো। আপনার জানালা খোলা আছে, আপনি আপনার জানালা খোলা রাখেন, এতে কি সমস্যা? লোকটি গম্ভীর গলায় বলে উঠল, সমস্যা তো আছে, এই জানালা দিয়ে আমাদের মতো কিছু লোক ট্রেনে ওঠে। তখন সে বিস্মিত হয়ে উঠে বলল, ট্রেনে ওঠে মানে? ট্রেনে ওঠার জন্য তো ট্রেনের দরজাই খোলা আছে, আমি তো ট্রেনের দরজা বন্ধ করছি না, তাহলে আমাকে নিষেধ করছেন কেন? তখন সে আর কোনো কথা না বলে বিস্মিত হয়ে জানালা বন্ধ সে অনেক চেষ্টা করলো, কিন্তু জানালা লক হয়েছিল, বন্ধ করতে পারলো না। সে তার বৃথার চেষ্টায় সে জানালা থেকে অনেক দূর সিটের কোনায় এসে বসলো এবং কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখছিল। দেখতে দেখতে হঠাৎ সে দেখলো যে একটা পরের স্টেশন সে পার হয়ে যাচ্ছে, অনেক লোকজন দেখা যাচ্ছে, কিন্তু ট্রেনটি সেখানে থামায় না এবং লোকদেরকে নিচ্ছে না। তখন সে হঠাৎ বিস্মিত হয়ে বলল, আরে এ কি করে সম্ভব? এখানে তো ট্রেন থামার কথা এবং এই লোকদেরকে তো এই স্টেশনে নেওয়ার কথা। তখন সেই বৃদ্ধ লোকটি গম্ভীর গলায় বলল, কি বলেছিলাম না, এই ট্রেন কোনো পার্থিব ট্রেন না, এই ট্রেন একবারই থামে, সেটা হচ্ছে রহিমগঞ্জে থেমেছিল, ওই এক স্টেশনে যাত্রী তোলে এবং এই ট্রেনে শেষ স্টপেজ হয়, পরের শেষ স্টপেজে থামে। তখন সে কোনো সাত পাঁচ না ভেবে, তার কথায় কান না দিয়ে সে মনে মনে চিন্তা করছিল যে এ কি করে সম্ভব, এটা কি ধরনের ট্রেন হতে পারে যে স্টপে থামে না। তখন চিন্তা করতে করতে ট্রেন খুব বেশ
ছন্দে জোরে দ্রুত চলা শুরু করে। হঠাৎ তার চোখ তার সামনের সিটের পরের সিটই পড়ে। সেখানে সে দেখে, সেখানে তার চোখ পড়তে সে মানে পাথরের মতো শক্ত হয়ে যায়, বরফের মতো হয়ে যায়, শক্ত হয়ে যায়। রাসেল ভাই দেখে যে একজন মহিলা, মধ্যবয়স্ক মহিলা, মাথায় সিঁদুর পরা, লাল বেনারসি শাড়ি পরা মহিলা, এবং তার পাশেই বসে আছে একজন মধ্যবয়স্ক পুরুষ, বয়স 85-55 হবে। তার মাথার ডান সাইডে গুলিবিদ্ধ এবং সেখানে গুলির ফুটো দেখা যাচ্ছে এবং সেখানে রক্ত ভরে আছে, এবং সেই মহিলাটা তাকে দেখে মুচকি মুচকি হাসছে। তো এখানে ডাক্তার সাহেবের ভয় পাওয়ার কারণ হচ্ছে, সে দেখলো মহিলাটা মানুষ মারা গেলে যেমন মানুষের দেহ সাদা ফ্যাসফেসে হয়ে যায়, সাদা ধবধবে হয়ে যায়, রক্ত না থাকলে যেমন ফ্যাসফেসে ভাব হয়, এবং হচ্ছে মানুষ মারা যাওয়ার পর রিগোরমেটিসে ভোগে। সেটা রিগোরমেটিস হচ্ছে মেডিকেল টার্মে রাসেল ভাই, যে মারা যাওয়ার পর কিছুক্ষণ পর তার মানুষের দেহের বিভিন্ন পেশিগুলো শক্ত হওয়া শুরু করে, এবং ওই শক্ত হয়ে গেলে সে পেশি আর কখনো মানে সোজা করা যায় না বা বাঁকানো যায় না। সেই মতো তার ঘাড় বাঁকা করে সে মহিলাটি মুচকি মুচকি হাসছে, এবং তার পাশে বসা পুরুষটি কালো চাদর পরে ঢেকে আছে। সে দেখে খুব ভয় পেল, এবং সে মাটির দিকে মাথা ও জানালা পাশে তার মুখ ঘুরালো। তো সে ভয়ে কাঁপছিল, সে কাঁপার সাউন্ডে তার পা ঝুঁকছিল, এবং পায়ে কি যেন একটা পায়ের নিচে থাকলে পা কাঁপাকাঁপি করলে যেমন ছপছপে একটা শব্দ হয়, সে মতো শব্দ তার কানের পৌঁছায়। সে নিচের দিকে তাকিয়ে দেখলো যে তার সামনের সিটের নিচ দিয়ে তার পা বেয়ে রক্ত পিছনের দিকে চলে যাচ্ছে। সে যখনই দেখার জন্য দাঁড়িয়ে গেল রাসেল ভাই, তখনই দেখলো আরো লোমহর্ষক ঘটনা। সে দেখলো এতক্ষণ যে দম্পতিকে সে দেখছিল, সে পুরুষের গায়ে চাদর জড়ানো, সে চাদরটি আর নেই। তার বুকের পাশে 2 হাতে 2টি কাটা হাত, এবং সেই মহিলাটি ব্লাউজের নিচে 2টি হাত নেই, শুধু ব্লাউজ দুটো ঝুলছিল। সে বসে থাকার কারণে তার হাত দুটি স্পষ্টভাবে দেখতে পারেনি, কিন্তু এখন এবার সে স্পষ্টভাবে দেখতে পেয়ে সে ভয়ে বিস্মিত হয়ে চিৎকার দিয়ে 2 হাত সরে গেল, এবং সে বরফের মতো ফ্রিজ হয়ে গেল। তার এই অবস্থা কয়েক মিনিট পর কাটে। পিছন দিক থেকে তার জামা টানার মতো অনুভূত হয়ে সে দেখে পিছন দিক থেকে একজন জামা টানছে, আর বলছে যে ফিরে তাকিয়েছে। সে দৃশ্য দেখে সে আরো শক হয়ে যায়। দৃশ্যটি হচ্ছে মানে হচ্ছে 8-10 বছরের এক মেয়ে, তার কোলে একটা পুতুল, এবং তার হাত দুটোর 2 হাতেরই কবজি নেই। সে কবজিবিহীন হাত দিয়ে তার জামা টানছে এবং বলছে, বাবু বাবু আমার সাথে খেলবেন? আমার ভাইটা না আমার সাথে খেলতে যাচ্ছে না, আপনি কি আমার সাথে খেলবেন? তখন ডাক্তার মশাই তাকে দেখে খুব ভীত হয়ে যায় এবং বলে, এ কি করে সম্ভব? তোমার হাত কি হলো? তোমার হাত 2 হাত কাটা কেন? আর তুমি কিভাবে আমার জামা ধরে টানলে? তোমার হাত কাটাতো। তো এই কথা বলে দেখে তার এই অবস্থা দেখে মহিলাটি আরো 2-1টা কথা বলে পৈশাসিক হাসি হেসে রাসেল ভাই কি এক বিদঘুটে হাসি হেসে ফেলে। সেই হাসি দেখে ডাক্তার সাহেব খুব ভয়ে জড়সড় হয়ে যান, এবং বৃদ্ধ লোকটি বলল, কি? আবার সে ভারী গলায় বৃদ্ধ লোকটি বলল, কি বলেছিলাম না এ কোনো পার্থিব ট্রেন না, এ নরকের ট্রেন। এই ট্রেনে যে ওঠে সে আর কখনো তার জীবন নিয়ে ফিরিয়ে যেতে পারে না। এ কথা শুনে রাসেল ভাই ডাক্তার সাহেব ভয়ে এবং আতঙ্কে চিৎকার করে ওঠে এবং 2-1 হাত পিছে গিয়ে দরজার পাশে চলে যায়। তখনই দরজা জানালা বন্ধ হয়ে যায় এবং ঝাপটানো শুরু করে। কিছুক্ষণ পর দরজা খুলে যায় এবং সে নিচের দিকে যা দেখে রাসেল ভাই, এটা সে তার চোখে দেখে তার চোখে বিশ্বাস করাতে পারে না। সে দেখে ট্রেনটি আর রেল স্টেশন দিয়ে চলছে না। ট্রেনটি মনে হচ্ছে রেল স্টেশন থেকে, রেলের পাত থেকে কিছু দূর ভেসে আকাশ দিয়ে চলা শুরু করেছে, এবং বাইরে থেকে
দু চারটি হাত, কাটা হাত, অর্ধগলিত পচা মাংসের হাত এসে তার ডান পা চেপে ধরে এবং সে পা ধরে টেনে টানা হেঁচড়া শুরু করে, যাতে হাতগুলো তাকে টেনে দরজার বাইরে ফেলার চেষ্টা করে। কিন্তু সে এক দরজার কাছে লোহার শিক ধরে শক্ত করে ধরে থাকে এবং সে অনেক চেষ্টার পর পা ঝাড়া দেওয়ার পর সে হাতগুলো থেকে ছেড়ে এনে এবং সেই লোকের কাছে দৌড়ে গিয়ে তার জীবন ভিক্ষা চায়। তখন সেই লোকটি বলল, আচ্ছা দেখি আমি কি করতে পারি। তখন সে দেখে যে এতক্ষণে তার বগিটি পুরোটাই ভরে গেছে। সেই বগির মধ্যে কেউ তাস খেলাচ্ছে, কেউ আবার দুজনের সাথে গল্প করছে, সে দম্পতির কোলে এক বাচ্চা ঘুমাচ্ছে। সবাই তার দিকে দেখে হাসা শুরু করে। এই মতো অবস্থায় সে ভীষণ ভয় পায় এবং সেই লোকটি বলে, তুমি আমার পিছনে থাকো। তখন সে অশিরির সামনে যায় লোকটি এবং তার যে অবশিষ্ট পাটি ছিল রাসেল ভাই ডান পা, সে পাটি সামনের দিকে বাড়িয়ে দেয় এবং সেই অশিরিগুলো নিজ নিজ সিট থেকে উঠে তার পা থেকে মাংস খুবলে খাওয়া শুরু করে এবং তার পা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে এবং সেই লোকটি বিদঘুটে বিকট আওয়াজ করে চিৎকার করা শুরু করে। এই অবস্থা দেখে রাসেল ভাই ডাক্তার সাহেব আর বেশিক্ষণ তার সেন্স ধরে রাখতে পারেনি, সে সেন্সলেস হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে গভীর রাতে দেখে, কত রাত হয়েছে সে জানে না, সে দেখে সেই রহিমগঞ্জ স্টেশনের সে বেঞ্চে সে শুয়ে আছে এবং তার পাশেই বসে আছে সেই বৃদ্ধ চাচা। সেও তাকে দেখে তড়িগড়ি করে উঠে বসে এবং বলে, আপনি কি করে সেই ট্রেন থেকে আপনি বেঁচে ফিরলাম? কি করে সম্ভব? ওই ট্রেন থেকে কি করে ওই ট্রেনের ভিতরে ছিলাম তো আমরা, কি করে আমরা সেই স্টেশন রহিমগঞ্জ স্টেশনে আবার এসে পড়লাম? তখন সে লোকটি বলে, তোমাকে বাঁচাতে গিয়ে আমার এই পাখানা আমাকে বিসর্জন দিতে হয়েছে। তখন বললো যে বিসর্জন দিতে হয়েছে, আমরা না মরে কিভাবে বেঁচে ফেললাম? তখন লোকটি বলল, আমাকে না মারার কারণ হচ্ছে তারা ছিল আমারই গ্রামের মানুষ। তখন ঘটনার যে মেইন টুইস্টার আসল হয়, সেই টুইস্টার সে চাচার মুখে বর্ণনা এইভাবে করলো যে সেই বগির যতগুলো লোক ছিল সেগুলো ছিল সে চাচার গ্রামেরই মানুষ এবং চাচার গ্রামটি হচ্ছে কাকতালীয়ভাবে সেই ডাক্তারের সে হসপিটাল যে হসপিটাল চাকরি করে সেই হসপিটালের পাশেই এক গ্রাম। তো চাচা তার মুখের বর্ণনা দেওয়া শুরু করে যে প্রতি বছর শীতকালে তাদের পাশের গ্রাম থেকে কয়েকটা স্টেশন পরে বকুলপুর নামক এক গ্রামে যাত্রাপালার আয়োজন করা হয় এবং প্রতি বছরই করা হতো এবং সেখানে সে উদ্দেশ্যে মেলা লাগতো এবং সে মেলা দেখার জন্য এবং যাত্রা শোনার জন্য বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে মানুষজন সেখানে জড়ো হতো। একদিনব্যাপী সেই মেলাতে উপস্থিত হইতো। সেবার তার গ্রামের লোকদের সঙ্গে সেই চাচাও সেখানে উপস্থিত হয় এবং যাত্রাপালা দেখার পর, মেলায় ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার পর, আনন্দ ফুর্তির পর তাদের ফিরতে সেই রাত রহিমগঞ্জের স্টেশনে ফিরতে রাত 10টা বেজে যায় এবং তারা সকলে মিলে সেই ট্রেনে উঠে যায় এবং সামনের স্টেশনে ট্রেন থামায় এবং সেই চাচা স্টেশনের স্টলে যায় পানি খাওয়ার জন্য। সেখানে তার সাথে টিটির দেখা হয়। তো বলে রাখা ভালো রাসেল ভাই, রহিমগঞ্জ থেকে সে বৃদ্ধ চাচা টিকিট কাটে না কাটার কারণে টিটি তার কাছ থেকে টিকিট দেখতে চাইলে সে টিকিট দেখাতে পারে না এবং না দেখানোর কারণে তাকে সেই স্টপেজেই থেকে যেতে হয়, স্টেশনে থেকে যেতে হয়। তাকে আর ট্রেনে নেওয়া হয় না। ট্রেনটি ছাড়ে তো সেই স্টেশনেই সে ভোর 4টার সকালের ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। সকালে সে শোনে এক লোমহর্ষক ঘটনা, যে ট্রেনটি ছেড়ে গেছে, যেই ট্রেনের মধ্যে তার গ্রামের সহ অন্যান্য গ্রামের লোকজন ছিল, সেই ট্রেনটি কয়েকটা স্টেশন পার হওয়ার পর এক স্টেশনে বিকট দুর্ঘটনার কারণে সে ট্রেনে যতগুলো যাত্রী ছিল রাসেল ভাই, কাকতালীয়ভাবে সবাই ট্রেনে কাটা পড়ে মারা যায়। তো এই দুর্ঘটনার মূলে ছিল তখনকার দিনে বিভিন্ন মাওবাদী সংগঠন ছিল, যারা রাতের বেলা বিভিন্ন স্টেশনে রেলের পাত কেটে এই ধরনের রেলের দুর্ঘটনা ঘটাতো। তারা বিভিন্ন ট্রেনে ডাকাতি করত। তো তাদের এই রেল পাত কাটার কারণে সেই ট্রেন দুর্ঘটনাটি ঘটে। তো এই বলে চাচা বলল, তার ঘটনা শেষ করলো। ঘটনা শেষের পর ভীত সন্ত্রস্ত কণ্ঠে এবং আমতা কণ্ঠে ডাক্তারমশাই বলে উঠল, চাচা আপনার নামটা কি জানতে পারি?
তখন সে চাচা বলল, আমার নাম মতি মিয়া। এই বলে কিছুক্ষণ পর তারা নিস্তব্ধ ভাবে বেঞ্চে বসেছিল, কেউ কারোর সাথে কথা বললো না। আর তো রাসেল ভাই কিছুক্ষণ পরেই ভোর 4টার সেই ট্রেনটি আসে। সেই ট্রেনে করে সে ডাক্তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু কয়েকদিন ছুটি ছিল, সেই ছুটিতে গিয়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং পরিপূর্ণ সুস্থ হওয়ার পর কয়েকদিন থেকে আবার সে হাসপাতালে সে ব্যাক করে। হাসপাতালে ব্যাক করার পর চাচা প্রথমেই সেই চাচার গ্রামের এক কর্মচারী সে হাসপাতালে কাজ করত। তখন সে কর্মচারীকে ডেকে সে ডাক্তার সাহেব বলল যে, তুমি কি মতি মিয়ার নাম জানো? মতি মিয়া কে ছিল তুমি কি জানো? তোমার গ্রামে কি মতি মিয়া বলে কেউ ছিল? তখন সে কর্মচারীটা বলে, চিনব না কেন, সে তো একজন ভালো মানুষ ছিল, সারা জীবন তার বিভিন্ন কাজকর্ম মানুষের সেবার জন্য করে গেছেন। এমনকি আমরা যে হাসপাতাল দেখছেন, এই হাসপাতাল চাকরি করছি, এই হাসপাতালের জায়গাটা তারই জমি, সে হাসপাতালের নামে দান করে দিয়ে যায়। সে সারা জীবন গ্রামের লোকজনের কথা কল্যাণ নিয়ে ভাবনা চিন্তা করতো। এই তো 3 বছর আগেই সে রহিমগঞ্জ রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যায়। তখন এই কথা শুনে ডাক্তার সাহেব, রাসেল ভাই কি বলবো, আরো বিস্মিত হয়ে যায়। যাই হোক, ঘটনাটি এখানেই শেষ হয়। এবং এই ঘটনাটির মধ্যে বলার ভঙ্গিমা কোনো ভুল ত্রুটি থাকলে রাসেল ভাই আমাকে ক্ষমা করে দিয়েন। আমি তেমন অডিও ক্লিপে রেকর্ডিংয়ে তেমন দক্ষ না, বিভিন্ন মুখের জড়তার কারণে অনেক সমস্যা হয়েছে ঘটনার মধ্যে। এই ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে শ্রোতা বন্ধুদের সাথে আপনি শেয়ার করবেন, এটাই আমার আকুল আবেদন। আর আরেকটা কথা বলে রাখি রাসেল ভাই, বিশ্বাস করা আর না করাটা আসলেই একজনের ব্যক্তিগত ব্যাপার। এই প্যারানর্মাল ঘটনাগুলো যার সঙ্গে ঘটে সে ব্যতীত আর কোনো ব্যক্তি এই ধরনের ঘটনা বিশ্বাস করতেই চায় না, যতক্ষণ পর্যন্ত না তার সাথে এই ধরনের কোনো ঘটনা, ভুতুড়ে ঘটনা ঘটে। তো ঘটনাটি 100% সত্য এবং এই ঘটনাটি নিয়ে আপনার কোনো সন্দেহ থাকলে আমার ইমেইলে আমার নাম্বার থাকবে। আমার সাথে কোনো সমস্যা, কোনো তথ্য জানতে চাইলে ইমেলের মাধ্যমে বা আমার মোবাইল নাম্বারে আপনি ফোন করে আমার সঙ্গে আমার থেকে বিষয়গুলো জেনে নিতে পারবেন। ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। কোনো কথা না বলে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি জানি আপনি ভালোর দলে, সবসময় ভালো থাকেন, তাই আর নতুন করে জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি হাদি দারমান বলছি, পাবনা জেলার সুজানগর থানার খেতেপাড়া গ্রাম থেকে। এখন রাত 12:13। এখন বর্তমান আমার হাতে কোনো কাজ নেই, অনেকটা ফ্রি, তাই ভাবলাম আমার জানা একটি সত্য ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ঘটনাটি অনেকদিন ধরেই শেয়ার করব ভাবছি, বাট সময় হয়ে ওঠে না। আমি ছোটখাটো একটা স্টুডিও চালাই, যার কারণে অনেকটা ব্যস্ত থাকি, ঘটনাও শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় ধরেই ভূত FM এর সাথে ছিলাম, এখন ভূত.com এর সাথে আছি। আশা করি আর অনেক দূর এগোবে প্রোগ্রামটা। প্রতি শুক্রবার মানে একটা আগ্রহের ঝড় নিয়ে থাকি আমরা যে কখন ভূত.com শুরু হবে। তো যাই হোক, আমি
কথা না বাড়িয়ে ঘটনায় অগ্রসর হই। বরাবরই ঘটনাটি ঘটে প্রায় আজ থেকে অনেক বছর আগে, এই ধরেন 1980-82 এই সালের দিকে। তো ঘটনাটি আমার দাদির মুখে শোনা। ঘটনাটি ঘটে আমার দাদার সাথে। তো রাসেল ভাই, আপনি দেখবেন বা আপনি জানবেন হয়তো যে আগে মানে মানুষের, গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান কিন্তু একদমই নর্মাল ছিল। এখন উন্নত হয়েছে, এখন রাস্তাঘাটে সবকিছু উন্নত হয়েছে, এখন বাড়িঘর উন্নত হয়েছে, কিন্তু আগেকার মানুষের জীবনযাত্রার মান এতটা উন্নত ছিল না। যার কারণে এখন তো কৃষি নির্ভরশীল আছে মানুষ, আগে আরো বেশি ছিল। তো আগে তো আর অত ফসল হতো না, কমই হতো। তো যার কারণে আমার দাদা, তো উনি হচ্ছে অনেক সম্পত্তির মালিক ছিল, মানে প্রায় 40-50 বিঘার মতো সম্পত্তি হবে। তো আগের দিনে আমরা আখ বলি না, আখের ক্ষেত। তো দাদা হচ্ছে আখ লাগাইতো, যার কারণে হচ্ছে, তো আপনারা জেনে থাকবেন যে আখ কিন্তু শিয়ালের খুব একটা পছন্দের খাবার। তো যার কারণে আখ খেতে সবসময় পাহারা দিতে হয়, রাত্রে দিনে, যে কখন চুরি হয়ে যায়। মানুষের ভয় তো থাকেই, আবার বিশেষ করে শিয়াল আসে, শিয়াল এসে আখকে মুড়িয়ে খেয়ে যায়, যেহেতু মিষ্টি জাতীয় একটা জিনিস। তো আখের রসের কথা তো আমরা সবাই জানি। যাই হোক, তো আমার দাদা রাতে পাহারা দেওয়ার জন্য ওই মাছ ক্ষেত বরাবর একটা টং জাতীয় একটা ঘর নির্মাণ করে, মানে বাঁশ তারপরে কাঠ দিয়ে উঁচু করে একদম ঢিবির মতো। আমরা পাহাড়ি অঞ্চলে যেরকম ঘরগুলো দেখি, যেমন পানির নিচ থেকে খুঁটিগুলো দাঁড় করে তার উপরে হচ্ছে ছাউনি তুলে ঘর তৈরি করা। তো এরকম টং জাতীয় একটা ঘর তৈরি করে ওখানে অবস্থান করত। তো দাদার সাথে দাদার মানে একটা ভাতিজা থাকতো আর কি, তার সাথে পাহারা দেওয়ার জন্য। তো বলে রাখা ভালো, আমার দাদা খুব ভালো বাঁশি বাজাইতে পারতো, মানে এত সুন্দর বাঁশি বাজাইতেও যে সবাই অনেক প্রশংসা করতো বাঁশির। তো দাদা অনেকদিন ধরেই সেই আক্ষেত পাহারা দেয়, ওখানে থাকে। তো আল্লাহর রহমতে কোনো সমস্যা দেখা যায় না। তো হঠাৎই একদিন চাঁদনি রাত, দাদা টঙের মধ্যে শুয়ে, খাওয়া দাওয়া শেষ করে শুয়ে, মানে তখন রাত বাজে প্রায় 1-1:30, ঘুম ভাব। তো তার আগে দাদা বসে বসে পাহারা দিবে, যেহেতু পাহারা দেওয়া লাগবে, সেহেতু দাদা বসে বসে আস্তে আস্তে বাঁশিতে সুর তুলতেছে। তো সুর তোলার এক পর্যায়ে চাঁদনি রাত, তারপরে আগের দিনে তো জোনাকি পোকা থাকতো অনেক, তো জোনাকি গুলো দেখা যাচ্ছে টিপ 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 করে জ্বলতেছে। অনেক সুন্দর একটা মোমেন্ট তখন, মানে নিশ্চুপ পরিবেশ, মানে আস্তে ধীরে দাদা বাঁশি বাজাচ্ছে, বাঁশিতে সুর তুলতেছে। তো ক্ষেতের সামনে একদম নাক বরাবর একটা জঙ্গলের মতো ছিল। তো ওইখানে ছিল একটা বড় কুড়ুই গাছ আর একটা তাল গাছ। তো ওই জঙ্গলে কুড়ুই গাছ আর তাল গাছ নিয়ে অনেক ঘটনাই আছে, যেটা আমি কিছুটা জানি কিছুটা জানি না। তবে ওখানে মানুষ দিনের বেলা যেতেই অনেক ভয় পেত, যার কারণে কেউ কোনো বিশেষ দরকারি কাজ ছাড়া ওখানে যেত না। দিনের বেলায় কেমন যেন গা ছমছমে পরিবেশ। তো আমার দাদা বাঁশি বাজাতে বাজাতে হঠাৎ করে তাকায়, দেখে ওই যে বড় কুড়ুই গাছ, ওই গাছ থেকে একটা
একটা বিশাল আকারের দানব, একদম অবয়ব জাতীয় একটা জিনিস, মানে আমরা সহজ কথায় বলে দানব জাতীয় একটা জিনিস, কেমন যেন মানে আস্তে করে নামলো। নামার পরে এখন সোজা বাঁশির সুরে, মানে যত দূর বাঁশির সুর যাচ্ছে, আমার দাদা শুধু তাকায় তাকায় দেখতেছে যে ওই বাঁশির সুর ধরে ধরে ওই দানবটা কেমন যেন হেলে দুলে আস্তে ধীরে ওই টঙের দিকে আসতেছে। তো এখন দাদা ওইটা দেখে, দাদা এমনিতে সাহসী মানুষ ছিল, রীতিমতো ভয় পায়, মানে কি বলবো আর, ভয় পেয়ে মানে অনেকটা ঘাবড়ে গেছে যে কি না কি, আমি এতদিন ধরে এখানে আসি, কোনোদিন কোনো কিছু দেখি না, কোনোদিনও এরকম হয় না, কিন্তু আজকে মানে এরকম হচ্ছে, এটা আবার কি। মানে দাদা তখন বুঝতে পারছে, আস্তে মনে মনে বুঝতে পারছে যে হ্যাঁ, এটা আজকে কোনো একটা খারাপ জিনিস আমার দিকে আসতেছে, আজকে কোনো খারাপ কিছু হতে চলছে আমার সাথে। তো দাদা কি করলো, বাঁশির সুর থামালো না, আস্তে আস্তে বাঁশি বাজাচ্ছেই, কারণ বাঁশির সুরে দাদা বুঝতে পারতেছে যে বাঁশির সুরে অভাবটা হেলতেছে দুলতেছে, আস্তে আস্তে আগাচ্ছে। তো আরেকটু কাছে আসতে আসতে দাদা খেয়াল করে যে কি যেন সাদা ধবধবে চলতেছে, দুইটা লাইটের মতো, টিউব লাইটের মতো। এখন দাদা ভালো করে খেয়াল করে দেখে যে দানবের মতো যে অবয়বটা ছিল, ওর মানে কোনো ইয়ে নেই, চোখ নাই, কিন্তু মুখের মধ্যে দিয়ে বড় বড় মূলার মতো দুইটা দাঁত বের হয়ে আছে। মানে দেখতে এত চকচকা লাইটের মতো লাগতেছে, কিন্তু এর দুইটা দাঁত আর দেখতে এতটাই ভয়ঙ্কর, মানে আমার দাদার ভাষ্য অনুযায়ী যে মানে এতটাই ভয়ঙ্কর দেখতে, ওখানে সাধারণ কোনো মানুষ হইলে সেন্সলেস হয়ে পড়ে যাবে। কিন্তু দাদা মনে মনে ভয় না পেয়ে সাহস সঞ্চার করে তখন বাঁশি বাজানো থামাই দিয়ে আল্লাহর কালাম পড়া শুরু করে। তো মনে মনে যা দোয়া দরুদ পারতো পড়ছে, পড়ার পরে ওনার ভাতিজাকে এখনো ডাকে নেই, কারণ যদি ডাকে, ও যদি দেখে তাহলে ভয় পাবে, ভয় পেয়ে আর কোনোদিন থাকতে চাইবে না তার সাথে। তো আগ যেহেতু লাগাইছে, সেটাকে পাহারা দিতেই হবে, যতই ভয় আসুক। ওই যে একটা কথাই আছে না, মানে অভাবের কাছে ভয় কিছুই না। আসলে তখন তো সবারই অভাব ছিল। তো যাই হোক, অভাবটা বাঁশির সুর থামানোর পরেই কেমন যেন এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। মানে দাদা তো আরো বেশি একটা ভয়ের মতো করে বসে থাকলো চুপটি মেরে, কিন্তু অভাবটা এদিক ওদিক ছোটাছুটি করতেছে, করার ফলে মনে হচ্ছে যে পুরা আখের ক্ষেত একদম লন্ডভন্ড করে দিবে। যাই হোক, এরকম 10-15 মিনিট হওয়ার পরে আস্তে আস্তে দাদা দেখলো যে একটা আগুনের গোলার মতো হয়ে উপর দিকে উঠতেছে। উঠতে 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 দুইটা হলো, দুইটা হওয়ার পরে তিনটা হওয়ার পরে চারটা। এই 4টা আগুনের গোলা, মানে আমরা দেখি না যে মেলায় গেলে ম্যাজিশিয়ানরা যেভাবে, অথবা আমরা টেলিভিশনে দেখি যে হাতের মধ্যে আগুনের গোলা ঘোরাইলে কেমন হয়, তো টিউব লাইটের মতো এরকম আগুনের গোলাগুলো একে অপরকে ধাক্কা দিচ্ছে, মানে মনে হচ্ছে ওরা কেমন যেন মারামারি করতেছে, এমন অবস্থা। তো এটা দেখার ফলে এখন দেখতেছে আগুনের গোলাগুলো আস্তে 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 ওই যে কড়ই গাছ, সেই কড়ই গাছে চলে গিয়ে একদম মিলাই যাওয়ার পরে এখন দাদা ওনার ভাতিজাকে ডেকে উঠাইছে যে তাড়াতাড়ি ওঠো, আমরা এখানে আর থাকবো না। ও বলে কেন? কয় এই কারণ হয়েছে। তো তারপরে দুইজন তো টুকটুক করে নেমে চলে আসলো। আসার পরে
পরের দিন আর কেউ যাইতে চায় না। তারপরে যাই হোক, মোটামুটি দাদার কোনো সমস্যা হয় নাই। তারপর থেকে ওইটা দেখার পর দাদার দিনে 2-3 দিন জ্বর ছিল, তাছাড়া এমনি কোনো সমস্যা হবে বা পরবর্তীতে এসে সমস্যা করবে ওটা কোনো হয় নাই। তো 2-3 দিন দাদার একটু জ্বর ছিল, জ্বর থাকার পরে আস্তে আস্তে চিকিৎসা হওয়ার পর ঠিক হয়ে গেছে। তারপর থেকে আর কোনোদিন দাদা আখের ক্ষেত্রে পাহারা দেওয়ার মতো সাহস করে নাই বা কখনো বলেও নাই যে এই কাজ করবে। সো এই ছিল রাসেল ভাই আমার দাদির মুখে শোনা আমার দাদার একটি ঘটনা। তো জানি না ঘটনাটি কেমন লাগছে আপনাদের। ঘটনার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভূত.com পাঠানো এটাই আমার ফার্স্ট ঘটনা। তো আশা করি ভালো লাগলে রাসেল ভাই সবাইকে শোনাবেন, সকল লিসেনার্স এবং সকল ভূত.com মডারেটরদের জন্য আমার প্রাণঢাল ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। ভূত.com দীর্ঘজীবী হোক এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সেই সাথে আমাদেরকে এভাবে সাপোর্ট করে যান, আমাদের সঙ্গে থাকুন। আমরা দারুণ দারুণ সব ঘটনা নিয়ে রেগুলার আপনাদের কাছে ফিরে আসতে চাই। আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখন আমাদের পরবর্তী অডিও ক্লিপে যাচ্ছি। আশা করছি অডিও ক্লিপটিও আপনারা অনেক বেশি উপভোগ করবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি আপনার ভূত FM এবং ভূত.com দুইটারই অনেক বড় একটা ফ্যান। 2010 সাল থেকে আপনার ভূত FM শুনে আসছি এবং মোটামুটি সবগুলো এপিসোডে আমার শোনা হয়েছে এবং চেষ্টা করি রেগুলার আপনার ভূত.com এর এপিসোডগুলো শুনতে। তো আমার প্রথমে আমার পরিচয়টা দিই। আমি একটা মেডিকেল কলেজে আছি ডক্টর হিসেবে। আমার অনেকগুলো ঘটনা আছে। বেশিরভাগ ঘটনা আমার নানার কাছ থেকে শোনা, আমার আম্মুর সাথে এবং যে আমার নিজের সাথে কয়েকটা ঘটেছে। ইভেন যে আমি ব্ল্যাক ম্যাজিক এবং যে ব্ল্যাক ম্যাজিক করে কিভাবে বা ব্ল্যাক ম্যাজিক জিনিসটা কিভাবে এটা তুলে, এটা যে আমি দেখেছি, এটা আমাদের ফ্যামিলিতে হয়েছিল। তো আমি আমার সাথে ঘটা অনেকগুলো ঘটনার মধ্যে আমি স্পেসিফিক আপনাকে যে কয়েকটা ঘটনা বলবো, যদি এই ঘটনাটা আপনার পছন্দ হয়। আমি যে ঘটনাটা বলছি সেটা আজ থেকে প্রায় 7 বছর আগে। তখন যে আমি একটা ব্যাচেলর বাসায় থাকতাম। সেখানে আমাদের চারটা রুম ছিল, আমি একটা রুমে ভাড়া থাকতাম। তো আমাদের ফ্ল্যাটটা ছিল 7 তলার উপরে। বলে রাখা ভালো, আমাদের ফ্ল্যাটের পাশেই ছিল একটা পুরাতন হসপিটাল, ঢাকা শহরে অনেক পুরনো একটা হসপিটাল, প্রাইভেট হসপিটাল, এবং বিল্ডিংটা ছিল 6 তলা। এবং আমার ফ্ল্যাটটা যেহেতু আমার রুমটা ছিল 7 তলা, 7 তলার আমার পাশেই ছিল তাদের লাশ রাখা বা লাশের গোসল করানো ওই রুমটা, প্লাস আপনার তাদের যে হসপিটাল যে নিজস্ব নামাজ পড়ার জায়গা থাকে সেটা। তো আমি তখন একটা আমার অভ্যাস ছিল, আমি রাত জেগে গল্পের বই পড়তাম এবং এটা প্রায় অনেকদিন কন্টিনিউ ছিল। তো আমি সেদিন রাত্রেবেলাও গল্পের বই পড়ে ঘুমাচ্ছিলাম। তো আমি অলমোস্ট যখন বই পড়ছি তখন টাইমটা প্রায় 3টা থেকে 3:30টার মতো হবে। তো আমি নর্মালি এক পাশে কাত হয়ে এক হাতে বই নিয়ে পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম। আমি সেদিনও ওইভাবে এক পাশে কাত হয়ে শুয়ে গল্পের বই পড়ছি। হঠাৎ করে খেয়াল করলাম আমার বিছানাটা ছিল ঠিক জানালার পাশে এবং এক জানালার পর্দা এক পাশে খোলা ছিল, হালকা করে খোলা ছিল, এবং ওই পাশে জানালার যে পার্টটা ওইটা খোলা ছিল। যেহেতু গরমকাল ছিল একটু বাতাসের জন্য আমি খোলা রেখেছিলাম। তা হঠাৎ করে দেখি যে সেখান দিয়ে কালো ধোয়ার মতো কি যেন ঢুকলো
এবং আমি তাকিয়ে আছি, দেখতেছি যে আপনার কালো ধোঁয়াটা ঢোকার সাথে সাথে আমি উঠে বসার জন্য ট্রাই করতেছি, দেখার জন্য যে জিনিসটা কি, ধোঁয়া আসলো কোথা থেকে। কিন্তু আমি দেখলাম যে আমি আর মানে নড়াচড়া টোটালি করতে পারতেছি না, এবং আমার পাশের রুমে আমার ফ্রেন্ডরা ছিল, তাদেরকে ডাকার চেষ্টা করতেছি, কিন্তু সেটাও আমি পারতেছি না। তো তখন আমার হচ্ছে যে আমি বুঝে গেছি যে এটা জিন বা যারা হচ্ছে যে স্লিপ প্যারালাইসিস টাইপের কিছু একটা হয়েছে। তো আমি হচ্ছে নর্মালি যেটা হয় যে আমাদের মুসলমান যারা আছি আমরা, তারা জানি যে এইভাবে এরকম হলে দোয়া পড়া লাগে বা আয়াতুল কুরসি পড়া লাগে। তো আমি আয়াতুল কুরসি পড়ার অনেক চেষ্টা করতেছি। তো আয়াতুল কুরসি আমি জাস্ট হচ্ছে আপনার এই পার্টটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। আমি আয়াতুল কুরসি অর্ধেকে গিয়ে আর পারতেছি না, অর্ধেকে গিয়ে আমি ভুলে যাচ্ছি। এবং ভয়ঙ্কর পার্ট হচ্ছে আমি যখন ভুলে যাচ্ছি তখন আমার কানের কাছে, মানে হচ্ছে আপনি এক পাশ হয়ে শুয়ে থাকলে আপনার পেছনের পার্ট থেকে, মানে পেছনের পাশ থেকে কেউ এসে যদি আপনার ঘাড়ের মধ্যে এসে কানের কাছে এসে হাসে, জিনিসটা যেমন ভয়ঙ্কর হবে, ঠিক সেই রকম আমার কানের কাছে আমি এক পাশে যেভাবে ছিলাম, আমার পিছনের পাশ থেকে কেউ হাসতেছে। এবং আমি এখন বলতেছি, এখন আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। এই জিনিসটার মতো ভয়ঙ্কর ফিলিংস আর হয়নি। আমি মানে এই এত বছরে এমন ভয় কখনো পাই নাই। আমি মোস্ট অফ দ্য টাইম একলা থাকতে আমার ভালো লাগে, কিন্তু এত ভয় আমি কখনো পাই নাই। তো আমি মোটামুটি 4-5 বার মতো ট্রাই করার পর লাস্টবার যখন ট্রাই করেছি, এবং সে ক্রমাগত আমি যতবারই ভুলে যাচ্ছি ততবারই হচ্ছে হাসতেছে, এবং কি যেন বলতেছে ঠিক আমি বুঝিনি, আরবি বা হিব্রু এই টাইপের ভাষাতে কথা বলতেছে আমাকে, এবং সে বলতেছে প্লাস হাসতেছে। এবং লাস্টবার যখন আমি পড়তে পারছি তখনই সাথে সাথে দেখলাম আমার গা থেকে জাস্ট কালো ধোঁয়াটা উঠে যেভাবে এসেছে জানলা দিয়ে সেভাবে চলে গেল। এইটা হচ্ছে, এটার পরে জাস্ট আমার মানে পুরো গায়ে মনে হলো যে পুরো গায়ে ব্যথা, এবং পরের দিন আমার আলটিমেটলি জ্বর, এবং 3-4 দিনের মতো এরকম জ্বর ছিল। তো এটা ছিল আমার ভয়ঙ্কর একটা ঘটনা। ওই বিল্ডিংয়ে হচ্ছে আরও, আমি ওই বিল্ডিংয়ে প্রায় আমরা 1.5 বছরের মতো ছিলাম। ওই ফ্লোরটারে স্পেশালি ওই ফ্লোরে আমার সাথে আমার রুমে হচ্ছে 2-3টা ঘটনা ঘটেছে। আর একদিন আমার ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ড জানালার পাশে বসে বসে গল্প করছিল, সেই ফ্রেন্ডকে একটা থাপ্পড় দিয়েছে। এবং এটা হচ্ছে যে ও হচ্ছে একদম বসা অবস্থায় জানালার পাশে বসে বসে সে হচ্ছে কথা বলতেছিল ফোনে, হঠাৎ করে এসে তাকে থাপ্পড় দিছে। তো এরপর আমার আম্মার সাথে হচ্ছে আমার আম্মা এসেছিল, তখন আম্মার সাথে হয়েছে। তো এরকম কয়েকটা ঘটনার পরে আমরা হচ্ছে ফ্ল্যাটটা ছেড়ে দিই। তো এটা ছিল আমার ঘটনা। আমার আরও ঘটনা আছে, আপনি যদি চান আমি আপনার সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। তো এই ছিল আমাদের আজকে 202তম এপিসোড। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhuth.com@gmail.com, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/russell.স্বাধীন। আপনারা দ্রুত আমাদেরকে ঘটনা পাঠান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি bhuth.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম bhuth.com with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।